নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে। আর আপনারা অন্য টিভির পর্দায় দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। প্রতি শনিবারের মতো আজও আমরা এসে গেছি আপনাদের দরবারে। আর আজ আমাদের সাথে কে আছেন তা আপনারা সকলেই ইতিমধ্যে জানেন। আসুন পরিচয় করে নেওয়া যাক মুখোমুখি তার সাথেই। তিনি আর কেউ নন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী অনিক দত্ত। নমস্কার। তাকে বিশেষভাবে স্বাগত জানাই আমাদের অন্য টিভির পর্দায়। নমস্কার অনিক। অনিকবাবু, আজকে আপনার ব্যস্ততম শিডিউলের মধ্যে থেকে আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য প্রথমেই আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। এবং তারপর যে আলোচনা শুরু করব তাতে প্রথমেই আপনার কাছে যে কথাটা জানতে চাইবো, আসলে আমি ব্যস্ত। হ্যাঁ, সেই ধরো আপনার উপর অনেক রকম অভিযোগও রয়েছে, আপনার সিনেমা পেতে অনেক দেরি হয়, সেই সমস্ত কথাতেও আসবো। প্রথমেই আমি যে কথায় যাব, এই দোষটা পুরোপুরি আমার না, যাই হোক। আমি প্রথমেই যে কথায় যাব যে আমরা সবসময় একজন সফল মানুষের সফলতাটা দেখি এবং সফলতার পর মানুষটাকে দেখি, মানুষটাকে সেইভাবে আমরা সামনে পাই এবং ধীরে ধীরে সেই মানুষটা আমাদের ঘরের মানুষ হয়ে ওঠেন, তখন তার সমস্তটা জানবার আগ্রহ আমাদের মধ্যে জন্মায়। কিন্তু সেই মানুষটার শুরুটা কিভাবে হলো, অর্থাৎ আমি যদি বলি যে আমাদের আজকের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত, তার ছোটবেলাটা কেমন ছিল, কিভাবে তিনি ধীরে ধীরে আজকের অনিক দত্ত হয়ে উঠলেন, একদম ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলের সময় সেই পড়াশুনো এবং সেই সময়টাকে যদি সেই কথোপকথনে ধরতে পারি খুব ভালো লাগবে অনিক বাবু। প্রথমত আমি সফল কি অসফল আমি জানি না, আর ওইভাবে সাফল্য বোধহয় আমি অন্তত নির্ধারণ করি না। যাই হোক, মানে আমার একটাই সাফল্য যে আমি যেটা করতে চেয়েছিলাম, মানে একটা সময়ের মতো স্কুল কলেজে যে সময় আছে সেই সময়টা মাথায় আসে এটা করলে কিরকম হয়। কেউ কিছু করে, কেউ ক্রিকেট খেলতে চায়, কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায়, কেউ আর্কিটেক্ট হতে চায়। তো মাথাটা চেপেছিল ভূত ওই পরবর্তী কলেজের পরবর্তী, সেইটা যে আমি ফাইনালি অ্যাচিভ করছি, ইন দ্য সেন্স দ্যাট যেটাকে বলি আমি যেটা করতে ভালোবাসি তার জন্য দুটো পয়সাও পাই, আর মানে জীবিকা নির্বাহ হয়ে যায়। তো তত দূরই খালি আমার সাফল্য, বাকিটা খুব একটা বিরাট ম্যাটার করে না। ছবি বিরাট হিট হলো কি হলো না, হাজারটা লোক দেখলো কি দেখলো। আমি পার্সোনাল ব্যাপারটা আসলে এই মুশকিল। তো একটা জীবন, যে কারোরই জীবন, হ্যাঁ, একটা মানুষ এত কমপ্লেক্স হয় যে কোথা থেকে কি কিসের জন্য কি রসদ নিয়ে একটা লোক ফাইনালি যে লোকটা বড় হয়ে উঠে আমরা যাকে দেখতে পাই সেটা হয়, সেটা আরো খুব সহজে বলা মুশকিল। আপনি যেটা বলছেন আমি বলার চেষ্টা, প্রাইমারি মানে দেখুন আমি জন্মেছিলাম একটা একান্নবর্তী পরিবার না, একটা বিরাট একান্নবর্তী পরিবারে। সেখানে আমি যতদূর আমার সেন্স ছিল না, কারণ 3 বছর বয়সে সেটা থেকে বেরিয়ে আসি। সেটা 26 কি 27 জন থাকতো। ঠাকুরিয়ার একটা বাড়ি ছিল আর্ট ডেকো। আমাদের পরিবারটা স্বাধীনতা বা দেশভাগের আগেই চলে আসে পূর্ববঙ্গ থেকে। কুমিল্লায় আমার দাদু ব্যাংকার ছিলেন এবং মানে ভারতীয়দের মধ্যে প্রথম অন্যতম ব্যাংকার, এবং এখানে এসে উনি অন্যান্য অনেক ব্যবসাও ছিল, তার মধ্যে ব্যাংক একটা সেট আপ করেন, যেটা একসময় হয়তো শাখার দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক ছিল। তো যাই হোক, ই ওয়াজ আ ব্যাংক। এইবার আমরা সেই ব্যাংকের নামটা দর্শক বন্ধুদের একটু জানাই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সকলেই হয়তো খুব পরিচিত, অথচ তারা জানি না এই পরিচয়টার সাথে। বলার চেষ্টা করছি যে এগুলোর আমার মনে হয় না খুব একটা বিরাট কিছু ভূমিকা আছে। আমি ওখান থেকে মানে ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে পর্যন্ত কি বলবো, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট এগুলোর ডিফারেন্স বুঝতে পারতাম না। আমার প্রথম যখন আমার একটা চাকরিতে একটা চেক দেওয়া হলো, সেটা নিয়ে কি করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এখনো আমি মানে একদম এড়িয়ে চলি। আগে তাও গিয়ে একটা খোঁজ গল্প করা যেত ব্যাংকে, এখন একটা কিরকম মেকানিক্যাল সিস্টেম হয়ে গেছে, সবকিছু হালা টালা। এনিওয়ে, সো ইট হ্যাজ লিটল অর নো ইনফ্লুয়েন্স অন মাই লাইফ দেন অ্যান্ড নাও। কিন্তু আমার ঠাকুরদা মারা যাওয়ার পর আমাদের ভেঙে যায় মানে সবাই আলাদা আলাদা হয়ে যান। এক একটা, আমার বাবা চা বাগানের, আমাদের কয়েকটি চা বাগান ছিল, কিছু বেঁচে দেওয়া হলো, আর আমার আরেক জ্যাঠা, বড় জ্যাঠা ইউবিআই ফাউন্ডার ডিকন ছিল। তো এইবার আমরা আলাদা। এই আমার ছোটবেলা থেকে ওই মেমোরিটা খুব আবছা আবছা, কিন্তু আমি বাড়িটা মনে পড়ে,
সেখানে অনেকজন লোকজন, যেহেতু আমি পরে ম্যাপ এঁকে দিয়েছি, কারণ ওই বাড়িটায় কিছুদিন আমার বড় জ্যাঠা ছিল, তো হয়তো 4-5 বছর অব্দি আমাদের যাওয়া আসা ছিল। আগে শুনেছি অনেক কিছু পুজো হতো, ইয়ে হতো, ইনফ্যাক্ট একমাত্র পুজো হতো ওই ঢাকুরিয়া ব্রিজের পরে ওই চত্বরে, মানে ফ্রম দেয়ার টু, তারপরে ওই বাঘাযতীন, ওখানে তখন অত বেশি চল ছিল না বারোয়ারি পুজো। ওইখানে একটা বাঘাযতীনে আমাদের একটা, আমার ঠাকুরদারই সেট আপ করা, এখনো রয়েছে বোধহয়, সেটা অর্ধেক ইয়ে করে বিল্ডিং হয়ে গেছে, ঠাকুর মশাইকে দেওয়া ছিল, আমাদের একটা মন্দির করা ছিল। তো ছোটবেলায় যেতাম, তারপর অবভিয়াসলি আর যাওয়াটা হয় না, দেব দিয়ে ভক্তি আস্তে আস্তে কমে গেল। এবার যেটা হলো যে আমি তো আলাদা চলে এলাম, তারপর আমি স্কুলে প্রথমে একটা মন্টেসরি স্কুলে যেতাম, প্রথম বোধহয় মন্টেসরি, সেটা এখানে সুরেন ঠাকুর রোডে এখনকার কাছে। আমি যেখানে পড়তাম সেগুলো সব কাছাকাছি, এখন যেখানে থাকি তার পাশে। ইনফ্যাক্ট এর আগের যে বাড়িটায় থাকতাম সেটা আমার স্কুলও ছিল, সেটা হলো সাউথ পয়েন্ট। প্রথমে আমি ঢুকি, আর আমার মাসি সেখানে কাজ করতো, কারণ আমাকে দিয়ে কোনো ওই এন্ট্রান্স পরীক্ষায় বসে 4টে জিনিস লেখা, প্রশ্ন করা, বা প্রশ্ন করলে আমি তার সেই ব্যাপারে উত্তর দেব বা আদৌ উত্তর দেবো কিনা, সেগুলো অনেকগুলো জিনিসের উপর মানে আমার সেই বোধটা হয়নি, কোনো বোধ না হওয়ারই কথা একটা বাচ্চা, যে ওই বয়সে কাউকে প্রশ্ন করা। তো আমি একটু ওই মুকুলের যেরকম আছে না, আমার হাসি পাচ্ছে না, হ্যাঁ, তো আমার ওরকম একটা অ্যাটিটিউড ছিল যে আমার ইচ্ছে করছে না, তুমি কি আমার প্রশ্ন করছো, তুমি বা কে। তার মধ্যে কোনো স্কুলে গেলে যদি সাহেবটা হয় তাহলে আরো ঘাবড়ে যেতাম, কারণ আমাদের এই চা বাগানে সন্ধ্যা মার্কার সাহেব ম্যানেজার দেখে দেখে, তো একটু আমি তো নেটিভ বাচ্চা, রোগা সোগা, তো ঘাবড়ে যেতাম। তো ওই আমার সাউথ পয়েন্টে আমার মাসি পড়াতো, সেখানে আবার অন্য প্রবলেম হলো, এমনি পড়াশোনার কোনো প্রবলেম হতো না, ভালোই হতো রেজাল্ট। কিন্তু যেটা প্রবলেম হতো সেটা হলো যে ও খুব ভোরবেলা, মানে ওদের আফটারনুন সেকশনে সাউথ পয়েন্টে তো একটা ইএফজিএইচ আইজেকেএল কিরকম একটা প্লে, তো কখন ক্লাস 3-4 উঠলাম, তখন আর আমি পাচ্ছিলাম না। আমি বরাবরই একটু এইসব ব্যাপারে সকাল খুব ভোরবেলা ওঠা, এবং আমাকে তুলতো বাস, আরো ঘুরে আসতো ইত্যাদি, এর মধ্যে বিরাট ইয়েতে না গিয়ে, তো আমার এখন মাঝখানে মিড টার্মে কে নেবে, তখন আমার মার অনেক পরিচিতরা মিলে একটা স্কুল খুলেছিলেন। মা শান্তিনিকেতনের স্টুডেন্ট, শান্তিনিকেতনে পাঠভবন বলে একটা স্কুল ছিল বিশ্বভারতী, সেখানে, এবং তারপর কলেজও ওখানে করেছে। সেইখানকার সব বন্ধুরা অনেকে, আরো অনেকে মিলে সেই সময়কার বেশ অনেক প্রথিতযশা লোকজন, এডুকেটার্স, তারা মিলে, তাদের এক ধরনের ফিলসফি ছিল, এবং তারা মনে করেছিল যে এইভাবে স্কুল আমাদের চলে, এমনি রেগুলার স্কুলগুলো, সেটা ঠিক না বলে একটু অন্যরকম স্কুল খুলেছিল, এবং মার চেনা বলে, মানে আমি জাস্ট একদিন ওখানে কোনো এর ব্যাপার ছিল না, লেখালেখি, ওখানে কোনো ইন্টারভিউ ইত্যাদি, মানে অন্য গল্প হয়তো ইয়ে করলে বসে আঁকতে দিত, হয়তো আমি আঁকতাম। আমরা অনেক জায়গায় গিয়ে ওই কাগজের মধ্যে যেখানে আমার উত্তরপত্র, সেগুলো এঁকে আসতাম। তো অন্যান্য স্কুলে সেগুলোকে এ করতে, এখানে গিয়ে দেখলাম উল্টো এটা খুব এনকারেজ করে। হ্যাঁ, মানে আমি উঠতে চাইছিলাম না, মানে এঁকেই যাচ্ছিলাম, তো সবাই বললো, আমার ভেতরে ঢুকে বললো যে হয়ে গেছে, তখন বলে না না আঁকছো, আঁকতে দিচ্ছি। তো আমি বসে 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 অনেকক্ষণ, মানে তারা তখন বেরিয়ে গেছে, তো সেখানে ঢুকলাম, সেটা স্কুলটার নাম হলো পাঠভবন। তো এইবার আমি জানি না কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু বহু ইভেন ফিল্ম মেকার, মানে যারা সেট আপ করেছিলেন প্রথম কমিটিতে, সত্যি বাবু ছিলেন, লোগোটা অনার করা, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এবং অনেকেই, সেটা তখন আমরা জানতাম না কে বা কে তার ছেলেকে, কিন্তু অনেকেই ওই অ্যাটমসফিয়ারটা ছিল, কারণ এখানে অনেকেই পড়তো যাদের, এবং আরেকটা জিনিস ছিল হালকা বোধহয় এদের মধ্যে অনেকেই বামপন্থী ছিল, কিন্তু সেইটা কোনোদিন ওভারটলি বলা হতো না, যে আমাদের যে প্রথম থেকেই বিভিন্ন জায়গায় হয় না, মানে ধার্মিক ইয়ে মাদ্রাসা একটা হলো, মানে ইনকালকেট করা, সেরকম খুব কেয়ারফুলি সেটা করা হতো। আমরা জানতামই না এইগুলোর ব্যাপারে। প্রথম ধরা যাক আমি ক্লাস 8-এ যখন আমাদের একটা কবিতা পড়াচ্ছে নন্দিতা মিত্র, দারুণ সব টিচার্স ছিলেন, মানে সেরকম টিচার আমরা তো জানতাম না, আমরা কোনো অন্য রেফারেন্স ছিল না। প্রথমত সাউথ পয়েন্ট থেকে এটা ওয়াজ আ হিউজ কালচারাল ডিফারেন্স, সব বলবো না, মানে পড়াশোনাটা না ঠিক আছে, করতে হলে করো, না করলে যা ইচ্ছে করো, খেলাধুলো করো, ছবি আঁকো, করতাম, মানে তার মধ্যে থেকেও
যারা ভালো পড়াশোনা নিয়েছে, বাট ন্যাচারালি মানে ওরকম অত ইনডিউস করা হতো না বা জোরজার করা হতো না। এবং অর্থাৎ সেই চাপটা এরা সেভাবে ছিল যেভাবে না যে পড়াতেন, তোমায় লেখাপড়াই করতে হবে। পড়ানোটার মধ্যে একটা এন্টারটেইনিং ব্যাপার ছিল, যে আমরা কিছু কিছু বেশিরভাগ টিচারই ক্লাস করতে চাইতেন, কারণ ওরা গল্প বলতেন, অন্যান্য জিনিস নিয়ে ডিসকাস করছেন। যিনি অঙ্ক পড়াচ্ছেন তিনি অঙ্কই পড়াবেন, যিনি বাংলা গ্রামার পড়াতেন তিনি এসে সন্দীপ রায়ের ক্লোজ ছিলেন, ওখান থেকে টিনটিনের কমিক এনে দিতেন, আমাদের অ্যাস্টেরিক্সের কমিক এনে দিতেন, এবং একটা ওয়ার্ল্ড ভিউ মানে যেটাকে মানে একটা নতুন দিগন্ত খুলে গেল। একটু সাউন্ডস টু ড্রামাটিক, কিন্তু একটা বড় জগতের সাথে আমাদের পরিচয় হলো। এবং নন্দিতা মিত্র, সুব্রত মিত্র যিনি ক্যামেরাম্যান ছিলেন, সত্যজিৎ বাবু বিখ্যাত ক্যামেরাম্যান পৃথিবীর প্রথম কয়েকজনের মধ্যে, নন্দিতা দি আমাদের যখন ইংরেজি পড়াতেন সাংঘাতিক, মানে WH অর্ডন, আননোন সিটিজেন, এখনো আমার মনে রয়েছে। তিনি যে কবি যিনি লিখছেন যে কেন ওটা একটা এপিটাফের মতো করা, আননোন সিটিজেন, সেটার মধ্যে একটা শ্লেষ ছিল। এবং WH অর্ডন, ওটা সেই সময় মাকার্থি এরা চলছে আমেরিকা, এবং ওই মাকার্থিজমকে খুব কিছুটা ব্যঙ্গ, শ্লেষ ইত্যাদি করে, কিন্তু ইট ওয়াজ আ স্যাটায়ার, ডাইরেক্ট কোনো হিট নেই। যে মানে এপিটাফ যেরকম মাইকেল মধুসূদনের দ্বারাপতি বর ইত্যাদি, এইখানে সিরিয়াসলি লেখা, কিন্তু ভেতরে ইফ ইউ রিড আন্ডার দ্য লাইন, ইফ ইউ নো হিজ ব্যাকগ্রাউন্ড, সেইটা বলতে গিয়ে মাকার্থিয়ার এটা কি ছিল, তখন এই প্রথম কমিউনিস্ট কথাটা শুনলাম। মানে তখনও খুব ক্লিয়ার না, আমার কাছে এখনো ক্লিয়ার না অবশ্য সেটা কথাটার মানে, কিন্তু তো এইভাবে আর কি আস্তে আস্তে অ্যাওয়ারনেস, অন্যান্য জিনিস সম্বন্ধে আগ্রহ, এবং কেউ পড়াশোনায় ওই যে বিখ্যাত সেন্দুগারি আছে ক্যারেক্টারটা, অঙ্কে 13 পেত, সে আমাদের স্কুলে নির্বিঘ্নে চলে আসতে পারতো, কারণ সেখানে অঙ্কে 13 পাওয়াটা খুব একটা বিরাট দোষের কিছু ছিল না। তো যাই হোক, পাঠে চক্রে আমি মোটামুটি অঙ্ক টঙ্কগুলো সবকিছু অ্যাভারেজ, আই ওয়াজ নেভার আ ভেরি গুড স্টুডেন্ট অর এনিথিং, কারণ আমার একটা অ্যাটেনশন স্প্যান প্রবলেম ছিল, একটু ডিসলেক্সিক বোধ এখন মনে হয়। কারণ হঠাৎ পরীক্ষার 15 মিনিট বাদে আমি দেখতাম আমি জানলা দিয়ে চেয়ে আছি, কি দেখছি কি না সেটা পরে একটা অত ইয়ের মধ্যে যাবো। কিন্তু আমাদের খুব দয়ালু, মানে খুব কাইন্ড কিছু টিচার্স ছিল, মালবিকা দি বলে আমার একটু ভীষণ ভালোবাসতেন। মানে এখনো যখনই কথা, যখনই দেখেন, আমার এখন খুব বেশি অসুস্থ হয়ে গেছেন, নাহলে আমার প্রিমিয়ার টিমে সবসময় যেতেন। তো অন্য কেউ হলে সাংঘাতিক বকাঝকা, প্রথম দিকে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ইত্যাদি বলা হয়েছিল যেরকম বলে, তারপরে আমি দেখতাম উনি কিছু বলতেন না, খালি বলতেন যে অনেক তোমায় তো একটু সময় মতো শেষ করতে হবে এই প্রশ্নগুলো, এইখানে নয় আমি দেখছি, বাইরে যখন বড় হবে অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দেবে, তখন আস্তে 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 বোধটাকে তৈরি করেছিল। কিছুটা হয়েছিল, কিছুটা হয়নি, কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং, সেইটা আমি জানি না, মানে খুব কম ইয়ের মধ্যে থাকে। আই ওয়াজ ভেরি ফরচুনেট টু গেট আমাকে, আমি বলেছিলাম যে মনে আছে আপনাকে আমি কি বলেছিলাম, বাইরে কি দেখছো আমায় জিজ্ঞেস করছে, তাদের ওটা উত্তর দিচ্ছিলাম, তাদের অনেকক্ষণ ধরে এসেছে। এবং তারপরে উনি তো আমি বললেন ইউ ওয়ার এ ড্রিমার, আমি বললাম ড্রিমার এখন আমি হয়েছি, কারণ উত্তরটা কি আমরা একটু জানতে পারি, কি কি দেখছিলেন সেই দিন আপনি? তখন তো আমি আমার অন্যরা খুব বললো না, আমি জানতাম যে তুমি একটা কিছু ওই বয়সে গভীর ভাবে ভাবছিলে, কিছু বাবুর টাইপের ছিল। তো আমি গভীর টভীর কিছু নয়, ভাল লাগতো না, কার আর ভাল লাগে এর মধ্যে ক্লাসরুমের মধ্যে, এইরকম ছিল আর কি। তারপর বড় হলাম আর কি, মানে আর কিছু জানতে চান মানে কি করে। তারপর আমি ঘটনা চক্রে মিডিয়াকারটা ভীষণ মুশকিল হয়, মানে নাগারকা নাগারকা, যারা বেল টেল করে তাদের একটা গ্ল্যামার থাকে, হ্যাঁ, মানে লাস্ট ব্যাক বেঞ্চের বেঞ্চে হয়তো পেছনের দিকে আস্তে 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 আমরা পেছনের দিকে যাওয়ার চেষ্টা করতাম, কারণ ওখানে মজাটা বেশি হতো, এবং কেউ যদি বাঁদরামি বা দুষ্টুমি করে সেটা চোখে কম পড়তো। তো কিন্তু আমি মোটামুটি ঠিকঠাকই মাধ্যমিকের এমন রেজাল্ট হলো যে সায়েন্স, এখানে তো একটা অদ্ভুত জিনিস রয়েছে যে যারা বেশি নম্বর পায় তারা সায়েন্সে যায়, কম নম্বর, এটা তো কোনো মানে হয় না। আমাদের স্কুল কিন্তু সেটা বলতো না, আমাদের বলতো যে আমি যথেষ্ট ভালো নম্বর পেয়েছিলাম ইয়েতে, সায়েন্স সায়েন্স সাবজেক্টগুলোতে, মাধ্যমিকে সব, কিন্তু বলেছিল যে ও যেতেই পারে, হি ইজ এন্টাইটেলড টু দিস, কিন্তু ওর মনে হয় আমাদের ওই হিউম্যানিটিজে ছিল। তো আমার বাবার ইচ্ছে ছিল যে আমি
মানে নট বিকজ চাকরি বাকরির জন্য, আমাদের যে ব্যবসায় সেটা লাগতো বলে, নিজেও ইঞ্জিনিয়ারিং পড়েছে। তো বলে যখন ও মানে মার্কস অনুযায়ী পেয়েছে তখন ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স একটা যাবে গড্ডালিকা প্রবাহ, সেটা করলাম, করে বুঝলাম যে এ মোটেই আমার পছন্দের জিনিস না। কিন্তু অন্য জিনিসগুলোই বা হিস্ট্রি জিওগ্রাফি বা ইয়ে করার কোনো স্বাদ ছিল না। বিরাট সাহিত্যে কোনোটাতেই, বাংলাতে তো বটেই বিরাট ভালো কিছু ছিলাম। তো ওই করতে করতে তারপর একটা কলেজে ঢুকলাম। সেটা আমার একটাই জিনিস আমি করতে পারতাম এবং স্কুলে সেটা আমার রেকগনিশন দিয়েছিল সবাই, সেটা হলো আমি ছবি আঁকতে পারতাম, যেটা এখন মানে অভ্যাসের অভাবে বেশ কিছুটা মানে গেছে। তো কিন্তু সেই সময় ঠিক আর্ট কলেজে ঢোকার আমার এখনো মনে রয়েছে, আমাদের বাড়িতে যে ভীষণ পড়াশোনা চাপ, সেই ইঞ্জিনিয়ার ডাক্তার হতেই হবে বা ভীষণ ভালো ফার্স্ট ক্লাস না পেলে একদম মানে মুখ দেখাতে পারবে না বাবা মারা, সেই রকম কিছু ছিল না। মানে যেহেতু আমার জানা ছিল যে আমি একমাত্র সন্তান, সুতরাং এই বিজনেসটা আমি দেখবো, দ্যাট ওয়াজ আন্ডারস্টুড। কিন্তু আমার মা বললেন, দেখ আর্ট কলেজ ফলেজ পরে হবে, অনেক সময় আছে, তুই একটা গ্রাজুয়েশন করে। আমি মাকে বললাম যে মা দেখো আর্ট কলেজটাও একটা গ্রাজুয়েশন। তো সেই ব্যাপারটা কি তখনও ওই লেভেলের, যদিও আমাদের স্কুল টুলে অনেকে এনআইডি, আমার কাছে অর্থাৎ আর্ট কলেজে পড়াশুনো করাটাকে কেউ সেইভাবে ভাবতেই পারতেন না যে গ্রাজুয়েশন হচ্ছে বা আদৌ পড়াশুনো হচ্ছে, এটা সেইভাবে ভাবার জায়গাটা তৈরি হয়। শখের ব্যাপার ছিল, মানে একটাও তো যাদের অন্য কোনো জায়গায়, আমি তো পেয়ে যাচ্ছি, আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ইকোনমিক্স পেয়ে গেলাম, মারাত্মক কিছু না, কিন্তু একটা একেবারেই কিছু কোনো জায়গায় পাচ্ছি না, সেরকম হলে সুবিধা হতো, সেটাও হলো না। আমি বললাম না, ইটস কাইন্ড অফ মানে অভিশাপ এই মধ্য মেধা হওয়ার। এবার সেটা একটা হচ্ছে, আরেকটা হলো যে ওইটা তো আর অন্য মানে ওইটা দিয়ে কাজ সে ইয়ে করবে তো না খেতে পেয়ে মারা যাবে। বড় বড় আর্টিস্টের একেবারেই সেটা না, তখনও ছিল না। তখন হয়তো কিছু তারপরে তো আর্টিস্ট ভালো হোক বা অ্যাভারেজ হোক, বিজ্ঞাপনে গিয়ে, আমি তো বিজ্ঞাপন সংস্থায় কাজ করতাম, প্রচুর ইয়ে পেতো, ভিজুয়ালাইজ বেশ ভালো মাইনে টাইনে পেতো। আর ভালো যারা আমাদের স্কুল থেকে অনেক বড় বড় আর্টিস্ট বেরিয়েছে, তাদের লাইফস্টাইল যথেষ্ট, এবং এদের ডিমান্ড গুলো তো ঠিক ওই রকম হয় না যে আমার এত বড় একটা গাড়ি চাই আর একটু বড় বাড়ি চাই। ওদের যে ডিমান্ড গুলো সেগুলো হয়ে যায়। মানে তুমি যদি, ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, হোয়াট এভার ইউ আর গুড অ্যাট, ইউ উইল মেক আ লিভিং আউট অফ। বরং তুমি যদি খুব একটা অ্যাভারেজ কমার্স পড়তে গিয়ে ব্যাংকে তোমার দমবন্ধের কাজ অফিস হলে, সেইখানে ইউ উইল নট ডু ওয়েল, বিকজ দ্যাটস মানে তুমি যেটা আনন্দ করে ভালোবেসে করবে সেটা। এরপর ঘুরতে ঘুরতে অনেক ব্যাপার, মানে ওই সময় কোনো সিনেমার, আমি সিনেমাতে, আপনি কি অন্য কোনো প্রশ্ন করবেন, কারণ গ্যাজেট গ্যাজেট করে বলেই যাচ্ছি। না না, আমি সেটাই শুনতে চাইছি, আসলে আমরা ওই জায়গাটাই জানতে চাইছি যে তারপর যে কথাটা আপনি বলছিলেন আরো অনেক কথা আছে সিনেমা পর্যন্ত আসার আগে, সেই কথাগুলো একটু জানতে চাই। দেখুন অনেক ব্যাপার আছে, অত ভেতরের। আর আরেকটা বলে না, নো পয়েন্ট ওয়াশিং দ্য ডার্ট লিনেন ইন পাবলিক, মানে আমার অনেক ঘাত প্রতিঘাত আমার বেশ ইয়ে ছিল, মানে ছোটবেলাটা খুব স্মুথ একেবারেই না, বিভিন্ন ঘাত প্রতিঘাত, অলমোস্ট ট্রমাটিক বলা যেতে পারে। সেটা এখন আমি বলতে পারি কারণ অনেক দিন হয়ে গেছে, কিন্তু সেটা কি কি সেটা আমার মনে হয় না এক্ষুনি তার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে, বা লোকেরা ইন্টারেস্টেড বা কেন হবে। তো সেই সব পেরিয়ে, অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তারপর আমি এক সময় আমাদের ব্যবসাতে আমি ছেড়ে চলে আসি, এবং আমার সাথে সম্পর্ক ছিন্ন হয় বাবার, এবং তারপর আমার মা বাবার সেপারেশনে আমি মাকে নিয়ে আসি, এবং হঠাৎ দেখি আমরা বেশ অ্যাফ্লুয়েন্টই বলা যেতে পারে, মানে সাংঘাতিক বৈভব ছিল বা সারপ্লাস ছিল সেরকম না, কারণ সেই সময় যাদের পয়সাও থাকতো তাদের লাইফস্টাইলটাও কিন্তু এখন যেরকম একটা দেখনদারি বা একটা অস্টিটিয়াস ব্যাপার এসেছে, যে মানে টাকা সে জিনিসটা ব্যাপারটা খুব কখনোই একটা ছিল না। তখন ইনফ্যাক্ট লজ্জা করতো। মানে আমরা গাড়ি করে একটু দূরে স্কুল থেকে নামতাম, বাস আমাদের যখন মা পরীক্ষার সময় এমনি বাসে করে যেতাম, গাড়ি থাকতো বাড়িতে, কেউ গাড়ি করে কেউ স্কুলে যায়, যাদের থাকতো তারা আসতো। কিন্তু ওই পরীক্ষার সময় নামাতে গেলে বলতাম একটু দূরে এ করা। আমার মনে আছে সে আমাদের সিট পড়েছিল আর শুধু সেখানে করতে গিয়ে আমার এটা অ্যাডমিট কার্ডটা হারিয়ে যায় পড়ে, এবং আমি ফাইনালি মাইক্রো ইকোনমিক্স ফার্স্ট পেপার 1 ঘন্টা বাদে ঢুকেছি। এরকম বিভিন্ন জিনিস হয়েছে। তারপর আমার হায়ার সেকেন্ডারির সময় ভীষণ ডিস্টার্ব, বাড়িতে একটা
গিয়েছিল, আমরা চলে গেলাম বাইরে ইত্যাদি ব্যাপারে। তারপর বুঝলাম যে প্রথমত এমনিতেও হতো না, খুব যদি শান্তি পরিস্থিতি থাকতো, কিন্তু এই সব কিছু মিলে আমি তারপর আর বিরাট সময় না করে ব্যয় করে আমি বেরিয়ে এসে তখন আমার কি একটা ইকোনমিক্স এর ডিগ্রি কিছু তারপর তারপর আমি বললাম যে এই সময়কালটা কোন সময়কাল, এই সময়টা কোন মানে সময় আমার বয়স, আচ্ছা মানে আপনি ইয়েতে বলছেন সন কত, সাল হিসেবে? এটা হলো মিড 80s। আচ্ছা 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 আচ্ছা। মিড 80s, হ্যাঁ। তো তখন আস্তে আস্তে সিনেমার ভালো লাগছে এবং করার ইচ্ছে হচ্ছে, আবার মনে হচ্ছে যে না আমার কর্ম না। তখন দূরদর্শন এলো এবং প্রথমে সবার বাড়িতে থাকতো না, তারপর আমাদের বাড়িতে এলো, পুরো পাড়া দেখতো ওখানে বসে। আমি সেই সময় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, সেই জন্য আমার রেস্ট্রিক্টেড, নিজেই রেস্ট্রিকশন করেছিলাম। তারপরে আমার যেটা হলো যে অন্যান্য তখন যখন এসছে, তখন তো আমরা প্রথম যখন অন হতো তখন থেকে যখন বন্ধ হচ্ছে, তখন কলকাতা টিভি খালি হতো এবং সেটাতে শেষে সংবাদটা থাকতো, স্থানীয় সংবাদ। আর আরম্ভ হতো নানা রকম জিনিস নিয়ে, এবং ওই হাঁস মুরগি পালনের ওপর যে প্রোগ্রামটা হতো, হ্যাঁ, ওটার একটা কি জানি গ্রাম বাংলার এই ধরনের একটা কি জগৎ, কৃষি জগৎ বা এরকম একটা কিছু ছিল, সেটাও দেখতাম মন্ত্রী প্রথম থেকে শেষ অব্দি। কারণ এই প্রথম আমি একটা ইমেজ নড়ছে চড়ছে দেখতাম অডিও। আরেকটা যেটা হলো যে প্রচুর পুরনো ভালো ছবি, যেটা এখন যে চ্যানেলস গুলো হয় সেটা পাবে না দুম করে, ইনক্লুডিং প্রায় সতীশবাবুর সব ছবি, অন্যান্যদের ছবি, ছোটদের বড়দের, এই এক্সপোজার হতে আরম্ভ করলো। এটা কিন্তু আমাদের প্রথমেই ফিল্ম ক্লাবে যেতে হয়, হ্যাঁ, তখন এই সিনে ক্লাব আস্তে আস্তে বড় হচ্ছি, আমার মামার সিয়েটা দিয়ে দিলাম, আমি আর যাই না। তো সেটা খুবই অন্যায় গঠিত কাজ, ওই ইয়ে দিয়ে কেটে, প্লাস্টিকটা কেটে ছবিটা পাল্টে দিয়ে। সেটার কারণ হলো নর্মাল অ্যাপ্লাই করে পাওয়া, মানে আমাদের যেরকম এখানে অন্যান্য জিনিস মানে ইয়ে কিরকম ওই অ্যাবাভ পভার্টি লেভেল, আন্ডার পভার্টি লেভেল, এইগুলোরও কাজ ইয়েতে করতে হতো, মানে বা অন্যান্য আধার কার্ড করতে হলে পাড়ার দাদা ফাদা সব ধরতে হয়, বিভিন্ন রেশন কার্ড। সেই রকম একটা ফিল্ম সোসাইটি কার্ড করতে গেলেও মাতব্বর প্রচুর ছিল, কি ছবি দেখেছো ভাই, এই ইত্যাদি, মানে বিরাট একটা ব্যাপার। তো আমাকে বলে নিকোলাস ইয়াংস্কোর ছবি দেখেছো? তো আমি নামই শুনি, তারপর শুনলাম ওর উচ্চারণটা হলো মিকলো ইয়াংচো, তো উনিও জানেন না কিন্তু আর কি। এই তো এই ছবি টবি দেখে দেখে একটা আমি ইচ্ছে করছে কিন্তু পারবো কিনা জানি, কারণ আমার সতীশবাবু ছবি দেখেই মেনলি গ্রুমিং, এবং ছোটবেলায় সোনার কেল্লা, গুপি অ্যান্ড বাঘাবাই যে ছবিগুলো বাংলা ছবি দেখেছি, তার সবই ইংরেজি দেখতাম, মানে মেরি পপিন্স, সাউন্ড অফ মিউজিক, বর্ন ফ্রি। এবং আমার কারণ বাংলা বা হিন্দিতে তো ভালো বাচ্চাদের ছবি খুব কম, হিন্দিতে তো সেই জানোয়ার আর ইনসান গাইছে বা হাতি মেরে সাথী, আর আমাদের হিন্দি ছবি দেখতে দিত না, একটা অদ্ভুত দিয়েছি, ভালোই একদিক থেকে অনেক বড় সেই শোলে প্রথম দিন। তার আগে এই ছবিগুলো দেখে আমার ধারণা হয়েছিল যে সিনেমাটা ইংরেজিতে হয়। প্রথম ছবি ছিল হাটার, তারপরে যদি একের পর এক দেখা যায়, তারপরে প্রথম বোধহয় ওই আমার মনে হয় গুপি গাইন বাঘাবাইন, সেটা দেখে বুঝলাম যে না, আমি যে ভাষায় কথা বলি, হ্যাঁ, কারণ এমনিতে দেখতাম কিন্তু আমার তখন পেটে চয়েস করলেও ইংরেজি বেরোতো, কিন্তু আমি হঠাৎ দেখছি ওখানে গিয়ে যে এই যে ইয়েটা, আর অত বুঝতে পারতাম না, ঠিক আছে, সিংহ এসে ইয়ে করলো রাখলো, সাউন্ড অফ মিউজিকও বোঝা যায়, মানে ভাষাটা একটা সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, তো সুতরাং প্রত্যেকটা ডায়ালগ না বোঝা গেল, আর ওইটুকু বুঝতাম। তো এই ওনার, উনি যে সে এখন করছেন, আমি অন্যান্য ট্রিলজি বা এক এক করে প্রায় সবই দেখা হলো। আর কিছু কিছু জিনিস যেগুলো দূরদর্শনে পাওয়া যেত না, বড় হলাম যখন, তখন যাদবপুরের গান্ধী ভবনে দেখাতো, মানে ওখানে আইজেনস্টাইন অনেকে, মানে পুরো ইয়ের সিরিজটা দেখেছি, ওয়ান দ্য টেরিবল 1, 2, 3, তারপর কুয়েভিভা মেক্সিকো, এই একটা ছিল কলকাতা একটা তখন। তারপরে তো নন্দন এলো, ইয়ে হলো। তো যাই হোক, ঘুরতে 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 আমি দেখলাম না এসব ভাল লাগছে না করে, মার্কেটিং সেলস, মাঝখানে দিল্লিতে চলে গেল, কারণ আমাকে সার্ভাইভ করতে হবে তখন, আই হ্যাভ টু মেক আ লিভিং। মানে সিনেমা করছি বলে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি এখন, আমার ইয়েদের জন্য বলে বা ধুম করে কারো কেউ করছে না, কিচ্ছু হচ্ছে না কলকাতায়, মানে নেড়ে কুত্তা ঘুরতো আমাদের স্টুডিওতে।
অনেক দিন বাদে বাদে হয়তো একজন যেই ছবি, আর বাকি ওইসব একদম মেন স্ট্রিম, তাতে আমার কোনো আপত্তি নেই, এবং তারা ঠিক মানে নিজের নিজের জায়গায় এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন প্লেস। কিন্তু সেইখানে যেই ছবিগুলো হতো মানে পরবর্তীকালে যেগুলো ওই বেদের মেজোসটা ইত্যাদি, সেগুলোর সাথে ঠিক রিলেট, জোর করে রিলেট করতো। ওটা মানে খালি ক্যামেরাটা চলছে সেইটা দেখার জন্য তো যাওয়ার কোনো মানে হয় না। আমি দুটো সুযোগ হারিয়েছি, সেগুলো আমি এখন বলবো না। পরবর্তীকালে দুজন বড় প্রিয়া আমার কেউ চেনাশোনা বলে দিয়েছিলেন অবজারভার, আর বাকি হলো দু বছরে হয়তো গৌতম ঘোষ একটা ছবি, এবং সেটাও ইয়ের থেকে এনএফডিসির পয়সায়, মানে দেয়ার ওয়াজ নো হোপ ইন হেল। এখন যেরকম একটা অল্প বয়সী ছেলে একে ওকে অ্যাসিস্ট করে বিভিন্ন জায়গায় ঢুকে যাওয়া, তো আমি বিয়েতে যখন আমি গ্রাজুয়েশন, আমি দেখলাম আমার মেয়েও ইকোনমিক্স পড়লো ফাইনালি, কিন্তু ও তার পাশাপাশি ম্যাস কমিউনিকেশন। আমার প্রথম মাসকে যখন সিলেবাসে হলো, আরম্ভ হলো, আমাকে এসে ওর পড়াতে হলো। আমি বললাম আরে আমি নিজেই মানে ফিল্ম স্কুলে তো যাইনি, আমি থিওরিটিক্যাল, ওগুলো কি হবে না, আপনি ওদের নিয়ে, আমি বললাম আই জাস্ট শেয়ার দ্য এক্সপিরিয়েন্স। কিন্তু ওখানে গিয়ে আমি বললাম আরে মহা মুশকিল, তো দারুণ ব্যাপার তো তোমাদের। আমার এরকম সময় থাকলে আমি মানে চোখ বুঝে, হ্যাঁ, এগুলো করতাম। আমি মাঝখান থেকে ছবি না এঁকে ডিমান্ডার সাপ্লাই কার ভাবছিলাম, অ্যাক্সিলেটার মাল্টিপ্লায়ার মডেল, বসে বসে অকারণে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এগুলো মানে হয় না, মানে আই ওয়াজ লিস্ট ইন্টারেস্টেড। এবং ওই ঘুরে বেড়াতাম নানা রকম কলেজ ফেস্ট, তখন খুব বড়। আমরা দিল্লিতে প্রত্যেকবার যেতাম 3-4টে ইয়েতে, খুবই মজা করতাম, মজাটাই করতাম। কিন্তু ওটা কাজে দিয়েছে পরে, এটা ভুল জিনিস, মানে এখনকার আমি বলছি না ছেলে পুলেদের আই এম নট আ গুড রোল মডেল, কিন্তু ওইগুলো করেছি বলেই যেটুকু বোধ বুদ্ধি ইত্যাদি, যেরকম আমার আমার মেয়ে যখন পড়ছে এই মন্টেসরি মতো, তো ওরা ঠিক বড় স্কুলে যাওয়ার আগে ওরা ইংরেজি বলানোর চেষ্টা করে। আমি বলছি হয়ে গেছে, আমি কোনো একটা বয়স অব্দি এক বর্ণ বলতে পারতাম না, হয়ে যাবে। এবং ওকে যেই ওটা বলা হতো একদম চুপটি, মানে স্পিকটি নট হয়ে যেত। তারপর তো এখন তো বেশি চ্যাটাং চ্যাটাং ওটাই বলে, কিন্তু আমি বললাম যে দেখুন এইটা ওকে প্রিপেয়ার করতে হবে। তো তো বললো যে ও আর একটু সপ্রতিভ হতে হলো। আমি বললাম তুই আপনি বলুন, বলতে বলতে গড়গড় করে বলে দেবে। মানে নো ডাউট সুকুমার রায় ইজ ভেরি গুড, কিন্তু মানে প্র্যাকটিক্যালি কাজে লাগে। তো আমি যে আজকাল অ্যাডভার্টাইজিং জিঙ্গল করি, সেটা যদি সুকুমার রায় না পড়তাম আমার কিছু হতো না। মানে সবকিছুই কাজে লাগে আর কি, মানে যেটা যে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেও যা অভিজ্ঞতা সঞ্চয় করছে, যথেষ্ট কাজে লাগে। যা ঘুরে ফিরে তারপর আমি ফাইনালি গিয়ে পৌঁছলাম, আমি দেখলাম আমাকে রোজগারও করতে হবে এবং সিনেমা জিনিসটার কাছাকাছি থাকতে। এবং তখন আমি আমি কি করে পাবো, আমার যারা ফিল্ম ইনস্টিটিউট থেকে বন্ধু বেরোচ্ছে, তারা কিছু একজনকে বাবা বলেছে তুই কাঠের ব্যবসা কর, আমার আছে টিম্বার মার্চেন্ট লিখে একটা কার্ড করে দিয়েছে। এফটিআই তে পড়ে এসে বিরাট ট্যাকসকি, তখন বলে ট্যাকসকি ছিল না, যাই হোক, গোদার বুনুয়েল তুফো করে তারপর সে ইয়ে করছে। তো খুবই ব্লিক সিনটা ছিল। তারপর আস্তে আস্তে ভিডিও জিনিসটা এলো, ইন্ডাস্ট্রিয়াল ভিডিও, মানে এটা আগে লো ব্যান্ড, তারপর হাই ব্যান্ড হলো, তারপর এখন তারপর বিটা হলো, তারপর কমপ্লিটলি ওটা থেকে বেরিয়ে এসে নন লিনিয়ার হয়ে গেল, ডিজিটাল হয়ে গেল, সে অনেক পরে আমাদের চোখের সামনে পার। এবং আমি বুঝলাম যে আমি কাউকে ওখানে, আমি জীবনে কাউকে কোনোদিন অ্যাসিস্ট করিনি, কারণ অ্যাসিস্ট করার মতো লোক ছিল না। দুজনই ছিলেন, দুজনের সাথে কথা হয়েছিল দুবারই। প্রথমবার আমার একটা দিল্লিতে চাকরি অ্যাপ্লাই করেছিলাম, সেটা পেয়ে গেলাম, তখন খুবই ভুল হয়েছে, সেই ডিরেক্টরের নাম ছিলেন সত্যি স্যার। তো সেইটাকে ছেড়ে আমি চলে যাই, এবং উনি গেছিলেন, আমি ভেবেছিলাম কে কত রকম 100 লোক আসে ভুলে যাবে। তো আমি পরবর্তীকালে একটা চিঠি দিতে যাই, একটা খাম ওকে দিতে যাই, তোমায় দেখেছি আগে, হ্যাঁ না, মানে সব মনে রয়েছে। এই আরেকটা মৃণালবাবু বলেছিলেন, কিন্তু সেইখানে আমি দেখলাম যে এরকম ওইখানকার লোক তখন এই যে গিল্ড ফিল্ড, হ্যাঁ না, তারা গিল্ডের কার্ড নেই, তাহলে আমি বললাম আমি তো পয়সা নিচ্ছি না। আর তখন আমি বেশ এস্টাবলিশড এই কর্পোরেট ছবি টবি করি প্রচুর। তো ইনফ্যাক্ট মৃণালবাবু বলেছিলেন ও তো আমার থেকে বেশি টাকা নিশ্চয়ই রোজগার কর, কারণ ওগুলোতে অনেক যাই হোক। তো কিন্তু দেখলাম এত সেই এখানে ছবি দিতে হবে, আমি সব করলাম। তারপর আমি বললাম যে না, খাবারটা দিতে হলে লাঞ্চ, আমি বললাম কি লাঞ্চ আমি বাড়ি থেকে টিফিন ক্যারিয়ে নিই। সুব্রত মিত্র কিন্তু রিভার রিভারটা দেখতে যেতে পারে সব, ওর নিজের একটা টিফিন বক্সে খাবার টাবার নিয়ে যেত।
তারপর কিছুদিন হওয়ার পর রেনোয়া ডেকেছে যে আমাদের সাথে কাজ। এনিওয়ে, তো এইসব করতে করতে আমি একটা বিজ্ঞাপন এজেন্সিতে গেলাম। এইটা হলো আমার পারফেক্ট একটা ভালো প্রথমত বিজ্ঞাপন সংস্থা, মোটামুটি এখনো পাই নিশ্চয়ই, তখন বেশ ভালো মাইনে করেছি। তখন আমি বিডিএ করবো ইত্যাদি এরকম একটা ব্যাপার। তো সেটাও হলো। বড় যেটা হলো সেটা হলো যে তখন সবকিছু বম্বেতে চলে গেছে, এখানে কিছু হয় না। তো এই যে বড় বড় ক্লায়েন্টদের বড় বড় ছবিগুলো, এবং তখন বিজ্ঞাপনের ছবির চেহারা পাল্টাচ্ছে। আগে এক ধরনের হতো, চকচকে ঝকঝকে সব লোকজন, ভালো দেখতে, এরা তারা দৌড়ে বেড়াচ্ছে সমুদ্র সৈকতে বা কোনো একটা জায়গায়, প্রিটি ফ্রেন্ডস। ইনফ্যাক্ট অগিলভি স্যার, অগিলভি মেটের যে অফিস রয়েছে কলকাতায়, তিনি এসে বলেছিলেন, আচ্ছা, ওয়াই ডাজ অল ইউর হাউস ওয়াইফস লুক লাইক ফিল্ম স্টার্স? হ্যাঁ, তো এই যে অন্য একটা চেহারা বিজ্ঞাপনেও একটা ন্যাচারালি আসবে, সেটা আসতে আরম্ভ করেছে। এবং আমরা টাটা স্টিলের কাজ করলাম, সেগুলো সব ডকুমেন্টারি স্টাইলে হলো, এবং সেটা একটা শুধু এখানে না, ভারতবর্ষের এবং পৃথিবীর বিজ্ঞাপন এরিয়াতে এখন একটা ল্যান্ডমার্ক হয়ে রয়েছে। উই অলসো মেক স্টিল। তো কিছু ভালো আমার যারা বস ছিল, তারা যথেষ্ট ক্রিয়েটিভ লোকজন, তারা সুযোগ দিত। এবং আমি বম্বেতে গিয়ে বেস্ট ক্যামেরাম্যান, বেস্ট টেকনিকটা, এবং ওরা অনেকটা অ্যাডভান্স ছিল ফিচারের থেকে এখানেরও বম্বে। ইনফ্যাক্ট পরে যে চেহারাটা পাল্টেছে এইখানে আমাদের কলকাতায় বা ইয়েতে, সেটা এসছে বিজ্ঞাপনে যারা হাত পাকিয়েছিল। প্রথমত ইনস্টিটিউট, ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা অন্যভাবে টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড, কারণ এখানে নিজে শিখতে অনেক সময় লাগে টেকনিক্যাল লোকদের। তার উপর ওইখানে অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে হয় বলে খুব স্পেসিফিক্যালি কনসেন্ট্রেট করা যায় কিছু জিনিসে, ক্লোজ একটা ভিউ হয়, সেটা মাঝে মাঝে হিন্ড্রেন্স হয়ে দাঁড়ায়, কিন্তু একটা ভালো ট্রেনিং হয় আর কি। তো আমি ওখানে গিয়ে ওদেরকে নর্মালি এজেন্সির, অ্যাডভার্টাইজিং এজেন্সির লোক গিয়ে খুব খবরদারি করে, এটা এখানে হবে না, লোগোটা এখানে বেশি বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, মানে দে আর নোন ফর দ্যাট, এবং ওদের ওয়াচ করে। তো আমি সেই ইম্পর্টেন্সটাকে অন্যভাবে কাজে লাগালাম। আমি বললাম যে তোমাদের কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে অ্যালাউ করো টু বি আ পার্ট অফ দ্য প্রোডাকশন টিম। মানে আমার যা বলবে, একটা অন্য অবজারভার যে কাজ করছে, মানে ওদের ভীষণ বম্বেতে হায়ারার্কি আছে, মানে যারা আমরা সি রকের পাশে শুটিং করছিলাম তখন, এখন বন্ধ হয়ে গেছে সি রক বলে। তো সেইখানে যারা ডিরেক্টর, ক্যামেরাম্যান, তারা ওখানে বসে কাছে, বার্গার টার্গার, 5 স্টার হোটেল, আর অন্য এরা অ্যাসিস্ট্যান্টরা, ইয়াং অ্যাসিস্ট্যান্টরা বাইরে ওই প্যাকেট দিয়ে কাছে। আমি বললাম, আমি ওদের সাথে কাজ করছি, ওদের সাথেই খাবো, কারণ না হলে ওই জিনিসটা যদি না হয়, মানে টিম স্পিরিট ফেরত। তো এইভাবে জিনিসটা শিখতে আরম্ভ করলাম, এবং দেখলাম এইখানে তার ধারে কাছে কিছু হচ্ছে, মানে পড়ে রয়েছে এখানে। সেই যখন কিছুটা গেলাম, তারপর বিজ্ঞাপন সংস্থায় থাকতে থাকতে কিছু ছবি করলাম, এবং আমি সারা জীবন ইয়ে থাকবো, কৃতজ্ঞ থাকবো সেই সব যারা আমায় সুযোগ করে দিয়েছিলেন এই ছবিগুলো। কারণ দুম করে তখন একজন অল্প বয়সী ঢুকেছে, বিরাট বিরাট ক্লায়েন্ট, ওরা না বলতেই পারে, কিন্তু সেই কনফিডেন্সটা কোনো কারণে ছোট ছোট ভিডিওস করে ডিলার ইয়ে করে ওদের ইয়ে করেছিল। রমন চক্রবর্তী আছে, তারপর আমার মামা কৌশিক রায়, উনি ক্লায়েন্ট সার্ভিসিং এ ছিল। টাটা স্টিলের জন্য আমি এরকম অনেক কর্পোরেট ছবি করতে আরম্ভ করলাম, আস্তে আস্তে ছোট যে অফার ডিলার কমার্শিয়ালস গুলো। এবং তারপরে একটা পয়েন্টের পর আমি বুঝলাম যে এখানে আর এজেন্সিতে থেকে আমার লাভ নেই, আমার টাকা করি হবে, এই হবে। আর ততদিন আমার স্ত্রী একটা অন্য চাকরি নিয়েছে। আমি বললাম যে আমি খুবই খারাপ অবস্থা কলকাতায়, আগের থেকে একটু বেশি কোনো রকম কাজ হয় না বিজ্ঞাপনে। আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমরা কলকাতায় আরম্ভ করলাম, এবং তারপর আমি মানে না খেতে পেয়ে মারা যায়নি যে, সেটা তো আমার বসে আছি দেখি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাবসিস্টেন্সটা হয়ে গেল, সার্ভাইভ। তারপর অনেকেই এদের মধ্যে বম্বেতে চলে গেল, কোনো কম্প্যারিজন হয় না, আজকেও হয় না। আমি কিছুদিনের জন্য গেছিলাম, আমি দিল্লিতেও গেছিলাম, নো ডাউট, মানে সবকিছু, কিন্তু আমি থেকে গেছিলাম কলকাতা, কারণ একটা খিদ ইচ্ছে ছিল কোনোদিন ফিচার ফিল্ম করবো, ফিচার ফিল্ম করলে বাংলায় করবো, কারণ এই ভাষাটার ওপরেই অল্প বিস্তর যেটুকু দখল রয়েছে। তো ওই বিজ্ঞাপনের, তারপর অনেকদিন বিজ্ঞাপনের ছবি কিছুতেই ফিচার ফিল্ম করা হচ্ছে না, কোনো না কোনো কারণে।
এবং সেইটা দিয়ে একটা সিনেমা করা যায়, যে আমার এরকম 5-6টা ছবি খুব কাছে এসে কেন পিছিয়ে গেল। আমার নিজের জীবনে ব্যক্তিগত আমার থ্রু আউটই একটু বিভিন্ন সময় বিভিন্ন, মানে সবারই হয়তো হয় কম বেশি, এটা আলাদা করে বলার কিছু নেই, উত্থান পতন, কিন্তু আমার খুব ক্রাইসিস এসছে। এবং এই সময়টা, যে সময়টা আমি ঠিক অফ করছি, আবার বেশ 3-4 বছর 5 বছর অন্য মেডিকেল ক্রাইসিস ইত্যাদি, সেগুলোকে করে ফাইনালি অনেক 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 বাদে হঠাৎ আমি যখন ভেবেছিলাম যে আর আমি এই চেষ্টা করবো না, বিভিন্ন লোক যাচ্ছি কোনো না কোনো কারণে, মানে সবসময় যে সেটা প্রডিউসার দোষ বা ব্যাকআউট করছে তা না, একদম আনফোর্সিং কোনো দিন। মানে একবার অনেক দিন আগে আমার ফিচার ফিল্ম, যখন আমি এইচডিএ তে কাজ করি, একজন ভদ্রলোক, তিনি প্রমোটার, কিন্তু খুব ভালো প্রমোটার বললেই যে ছবি উঠে আসে, গুজরাটি ভদ্রলোক, অত্যন্ত ভালো, ভালো রুচি। উনি অনেকক্ষণ ধরে, উনি ইচ্ছে করলে মেইন স্ট্রিমে তখন অনেক এইসব কাজ করতো, ও বলে ওরম ছবি আমি করতে চাই না, আমি ছবি এগুলো ভালোবাসি, আমি দেখলাম ওর ঘরটা সুন্দর করে, খুব মানে রুচিটা ভালো, যে ছবিটা টাঙিয়েছেন সেটা ওরকম না, গ্যারিশ না। কিন্তু সেই সময় একজন খুব বড় প্রমোটার, আপনাদের মনেও থাকবে হয়তো, যে আবার প্রডিউসার ছিল, মানে প্রমোটার কাম প্রডিউসার, তার বাড়িটা ধার ধার করে ভেঙে গেল, একটা নতুন বাড়ি। মানে আমি এখন বলছি যখন, ইমিডিয়েটলি লোকজন জানবে যে কার কথা বলছি। সেই সময় এই অন্যান্য প্রমোটারদের মধ্যে একটা সুপারস্টিশন এলো যে এইসব সিনেমা টিনেমা করলে, প্লাস ওদের ব্যবসা সাংঘাতিকভাবে করছিল, যে পারমিশন গুলো পাচ্ছিল 4 4 ফ্লোর করার, সেটা 2টো ফ্লোরে দিতে আরম্ভ করলো, অনেক সেই কি বলবো স্ক্রুটিনি হতে আরম্ভ করলো। তো ওই হলো না। উনি কিন্তু খুবই ভালো লোক ছিলেন, উনি উল্টো আমায় বলেন আমার খুব খারাপ, উনি আমায় তখনকার দিনে 1 লাখ টাকা দিয়েছিলেন একবার, তো আমি গিয়ে ফেরত দিতে গেছি, কিছু টাকা খরচা হয়ে গেছে, বলে না না এটা তুমি রাখো, আমার নিজেরই খুবই খারাপ লাগছে যে তুমি এর জন্য চাকরি ছেড়ে দিলে, এ করে দিলে। আমি বললাম না, সেটা তো আপনি যদি, আপনার জন্য তো হয়নি, এটা আনফোর্সিন কিছু না, যে বলো এটা দিয়ে তুমি একটা ডকুমেন্ট। এই তারপরে বিজ্ঞাপন করে যাচ্ছি করতে 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 হঠাৎ একদিন, আর আমি খুব একটা, মানে আমি মানে সাংঘাতিক কিছু ফিল্ম মেকার না হলেও মোটামুটি একটা বেসিক ইয়ে তো করতে পারি, সেই আমাকে যদি এতদিন ওয়েট করতে হয়, তাহলে দ্যাট, এবং সেটা চলছে, মানে সেইটা দ্যাট স্পিকস অফ দ্য কাইন্ড অফ পিপল হু আর দেয়ার, এই যে আমাদের পরিমণ্ডলে। এবং আমি দেখলাম এদের সাথে ডিল করা খুব মুশকিল, এবং আমি ঠিক ওই যে কোনো একটা জায়গায় গেলে বাইরে বসে বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছে, আমাকে অনেকে আমার বন্ধুরা বলতো দাঁত চেপে বসে একটা ছবি তোকে করতে হবে, কারণ ওরা জানেই না কে কি করবে কি না করবে, স্ক্রিপ্ট দেখে কি বইয়ে করবে। আমার ভূতের ভবিষ্যতের গল্প শুনে তো পালিয়ে যাওয়ার কথা, ওটা সে আর অন্য একজন বিজ্ঞাপনের সংস্থার একজন ইয়ে শুনেছি, এবং আমি বলেছিলাম যে ইউ সি মি, আমার আগের কাজগুলো দেখো, বিজ্ঞাপনের কাজ করে, এবং আমার, কারণ আমার মনে হয় না তোমাদের কেউ জাজ করার এটা ইয়ে রয়েছে। আচ্ছা এটা না হলে হয় না, ওটা না হলে না, সবকিছু হলেই হয়, তুমি আমায় বলো কত টাকায় ছবিটা করলে তুমি একটাও প্রশ্ন করবে, আমি তার মধ্যেই করি। আর কি 70 লাখ না কি ঠিক হয়েছিল, খুবই কম তখনকার দিনে, 1 বা 1-এর বেশি। আমি সেটা আরো কমে হতো যদি ওরা ওয়েস্ট না করতো, 65 এর মধ্যে হয়ে গেছে, এবং দ্যাট ডিড ক্রোরস অফ বিজনেস। এবং ওটা এটা তো 2012 সালে এসে আমরা দেখতে পেলাম, 2012 সালে ইয়ে ছিল, দেখতে পেলাম। আরম্ভ করেছিলাম 2009, তারপর 10-এ ছবিটা শেষ হয়েছিল, তারপর 1 বছর পড়েছিল, কারণ প্রডিউসাররা কনফিডেন্স পাচ্ছিল না যে এটা, সেটা অনেক ক্ষেত্রে যে পড়েছিল ছবিটা, এবং আমাদের এই সেটা যে একসময় ধারণা হয়েছিল যে এই ছবিটা কোনোদিন রিলিজ করবে। এই যে পুরো সিনেমাটা, আমার নিজের ডিস্ট্রিবিউট হচ্ছে বলে কি এরকম অদ্ভুত নাম, তার লোকে গিয়ে বলেছে আমি দেখে এসেছি কি সব উল্টোপাল্টা করছে, লাফালাফি হ্যাঁ তারা, হিরো নেই হিরোইন নেই কিছুই নেই। তো আর ইয়ে বলছে যে এই নামটাই তোকে বলতে পারবে, কে বলেছে তুই অ্যাংলিসাইজ ছিল তুমি জানো না। 3 দিন সময় দেওয়া হচ্ছে, বলে ঠিক আছে, ও আমার প্রডিউসারদের অনেক চাপাচাপি করাতে যে দিচ্ছি, কিন্তু এত বড় বড় ছবি আসছে, তখন হিসেবে এজেন্ট বিনোদ, তারপর ব্যোমকেশের ছবি আসছে, যে উড়ে যাবে, এবং যদি এই এই উইকেটটা দিচ্ছি, যদি খারাপই হয় সোমবার থেকে, তাহলে ছবি হবে। আমি সেটা জেনেই গেছি, তারপরে এই এই ফরম্যাট ভুল হয়েছে, আমাদের টিকিট ফেরত দেওয়া হয়েছিল, ভবিষ্যতে ভূতে যেরকম অন্য কারণে রিফান্ড করা হয়েছিল, আমার কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস, ভূতের ভবিষ্যতে প্রথমে ওটা ছিল মাল্টিপ্লেক্স একটাও দেখা,
তার কারণ হলো যে ওরা নাকি ভুল ফরম্যাট দিয়েছে, আমার মনে হয় না সেটা ছিল কারণ। এইখানে একটা নতুন কেউ এলে আমার প্রডিউসার, তাদেরকে ওই ইয়ে করার চেষ্টা হবে, এটা অদ্ভুত অদ্ভুত আনহেলদি সিচুয়েশন। এবং তার যে কিংপিন, এক সময় সে আমার প্রায় ছবি করার জন্য এনেছে, তিনি এখন আমাদের পার্শ্ববর্তী রাজ্যে আছেন সরকারি অতিথি হয়, কিন্তু তা এত সত্ত্বেও এটা তো ছেড়ে, এটা সময় লাগবে যে সামওয়াট আনহেলদি, এবং সবাই সেটার মধ্যে খুব ভালোভাবে পার্টিসিপেট। মানে ওদের অফিসে সারাদিন ধরে ঘুর ঘুর ঘুর, আমার বলে আমি বললাম আমি এতক্ষণ থাকবো কেন, ওটা কি হবে, যখন কাজ হবে তখন আমায় ডাকবে। হ্যাঁ, আমার এমনি সামনাসামনি যথেষ্ট সম্মান দিত, এবং আমার স্ত্রীকে বলতে দাদা ছবি করছো না আপনি এত, এই যে আপনি বললেন না যে এই তো লাস্ট ছবি করেছেন এখন, আমি বললাম শোনো, এই কথাটা বাংলা ইয়ে নেই, ইংরেজিতে একটা এরকম ভাবে ফ্রেজ করা যায় যে আই উইল মেক আ ফিল্ম when I have a film to make। আমায় গত বছর হয়ে গেছে, এই বছরে এর মধ্যে একটা করে পুজো রিলিজ করে দিতে হবে, দিস ইজ নট মি। কারণ আমি জানি না আমি একটা হিউজ বডি অফ ওয়ার্ক কোনোদিন আমি দেরিতে এত আরম্ভ করেছি। সবারই ইচ্ছে করে নানা রকম ছবি, তার বেশিরভাগই করতে হবে, এবং এখানে নানা রকম প্রতিবন্ধকতা আছে। আর আমি এইটা এই ভূতের ভবিষ্যতের গল্পটা কোথা থেকে মাথায় এলো? সেইটা না, আচ্ছা আপনি কোনো কিছু লেখেন, গল্প লেখেন? আমি বলছি খুব যে সামান্য, জিজ্ঞেস করছি, খুব আপনি সামান্য। একজন লেখককে জিজ্ঞেস করবেন যে অনেক সময় কি হয়, একটা ঘটনা দেখে বা একটা নিউজ পেপারের একটা রিপোর্ট দেখে সেখান থেকে আরম্ভ হয়, আর বাকি যেগুলো হয় সেগুলো অনেকগুলো জিনিস মিলেমিশে, যে আমি এতদিন ধরে কাজ করছি না, মানে ফিচার করছিলাম না, বিজ্ঞাপন সমানে করে যাচ্ছিলাম, সেখান থেকে টেকনিক ইত্যাদি এবং লেখা। বিজ্ঞাপনে নর্মালি অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে স্ক্রিপ্টটা দেয়, ফিল্ম মেকার করে বম্বে টম্বেতে। কলকাতায় আমি একটা দেখলাম যে সেটা করলে হবে না, আমি নিজেই করতাম, নিজেই লিখতাম, এই ছবি করে হ্যান্ড ওভার করে দিতাম, যা রিলিজ। সেটা করতে করতে একটা লেখার কনফিডেন্স ছিল, কারণ তার আগে আমি যে কোনোদিন লেখা টেখা বিরাট প্রবন্ধ ভালো লিখতাম সেরকম কিচ্ছু না, ছড়া লিখতাম চুপচাপ, নিজে বললাম সুকুমারের, সেইটা কাউকে দেখাতাম। সেটা কাজে দিল এই জিঙ্গলস যখন করতে আরম্ভ করলাম। তো আমি এইটা আমি পরে নিজেকে জিজ্ঞেস করছি, কারণ সবাই আমায় জিজ্ঞেস করতে এই হঠাৎ এইটা কোথা থেকে, আমরা অদ্ভুত জিনিসটা আমার যেটা অর্গ্যানিক্যালি, আর আরেকটা অনেকটাই সাবকনসিয়াসলি, মানে অবচেতন মনে বিভিন্ন জিনিস আসে, সেগুলো একসাথে ঘুরপাক খায় একটা সময় ফর্ম করে একটা, আমার মানে এটা যখন প্রথম ভাবছিলাম তো গল্পটা সম্পূর্ণ অন্য ছিল, যে একটা শুটিং এর ইউনিট ওখানে শুট করতে গেছে আর দূরে বারাসতের ওইদিকে, রাত্রেবেলা ইউনিট চলে গেছে, ও সেলফোন ফেরত ফেলে গেছিল, ওটা নিতে গিয়ে দেখলো তারপরে আর ওখান থেকে গাড়ি ঘোড়া নেই, এমন একটা জায়গায় দূরের একটা রাজবাড়িতে শুট হচ্ছিল। তো ওই রাত্রেবেলা থেকে যায়, সেই সময় অন্যান্যরা বেরোয়, ওখানে যারা রাতে যারা ইয়ে করে, রাতের কলকাতাকে শাসন করে তিনটি, রাতের ওই বাড়িটিকে শাসন করে বেশ কিছু লোকজন। তো ইনফ্যাক্ট তো ওটাতে ছিল যে পরম যে ক্যারেক্টারটা করেছে ফিল্ম মেকার, এখানে ফিল্ম অ্যাসিস্ট্যান্ট ছিল, ওখানে একটা ইয়াং অ্যাসিস্ট্যান্ট, তার সাথে পুরোনো দিনের হিরোইনের একটা মানে মানুষ এবং ভূতের মধ্যে একটা প্রেম। তো সেগুলো নানা রকম ভাবে ভাবতে 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 অন্যান্য আরেকটা জিনিস যেটা হয়েছিল, এছাড়া তার আগে অলরেডি আমার আশ্চর্য প্রদীপের স্ক্রিপ্টটা করা হয়ে গেছে, সেই ছবিটা হতে গিয়েও হয়নি, এইসব গল্পের মধ্যে আমি যাবো, খুবই দুঃখের গল্প। সবকিছুতে কিন্তু ভূত থাকছে, না না, ভূতের অনুষঙ্গ ভূত কোথায়, থাকছে। জিনই ছিল। জিন, তারপর ওইটাই। মেঘনাথ বদ্রবর্ষে ভূত কোথায়, ভবিষ্যতের ভূতটা সম্পূর্ণ আলাদা। ভবিষ্যতের ভূতটা পিওরলি ইনসিডেন্টাল, ওটা আমি পরে আসছি। ইনফ্যাক্ট ওটা সিনেমাটা সেকেন্ডারি ছিল, মেইনলি অন্য জিনিস। এইবার ভূতের ভবিষ্যতে যেটা হলো যে আমি দেখলাম যে এই টাকার মধ্যে আমার করতে হবে, এই টাকার মধ্যে করতে হলে আমার একটা লোকেশনে করতে হবে। লোকেশন যত যত দিন কম হয় তত কম খরচা হয়, দিন কম হয় যখন শিফটিং কম হয়, মানে একটা লোকেশনে যদি কলকাতায় করতে হয় সেটা কি হবে, সেটা শপিং মল হবে, একটা ফ্ল্যাট বাড়ি হবে, না কলকাতার যেটা বৈশিষ্ট্য সেটা হলো পুরনো উত্তর কলকাতায় মেইনলি যে বাড়িগুলো আছে যেগুলো খুব একটা এক্লেকটিক ইন্টারেস্টিং কমপ্লেক্স স্ট্রাকচার, এবং যথেষ্ট জায়গা আছে একটা এর মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে সিকোয়েন্স গুলো করে।
আচ্ছা, সেখানে গেলে আমি যদি চেম্বার ড্রামা করি, যে 3-4 জন মিলে করছে, কথা বলেই যাচ্ছে, আমার যেটা করতে হবে, আমার বৈচিত্র্যটা আনতে হবে, বিভিন্ন ক্যারেক্টার, একটা অনসাম্বল কাজ করতে হবে। এবং আমি জানি আমি সবগুলো খুব বড় বড় স্টারটার কিছুই পাবো না এর মধ্যে। আমার টেলিভিশন, থিয়েটার বা ছোটখাটো যারা করে, যাদের সাথে বিজ্ঞাপন করতে করতে আলাপ হয়েছে, সেই সময় ইনফ্যাক্ট কেউই, মানে স্বস্তিকাও ওয়াজ নট অ্যাট দ্য টপ অফ আওয়ার ক্যারিয়ার, মানে সেই সময়। তারপরে এটার পর আবার জাম্প করেছিল। তো সেই রকম ভাবতে ভাবতে আর কারা কারা অ্যাভেলেবল আছে সেটা মাথায় রাখতে হবে। যে আমি এই মুহূর্তে ভাবলাম যে একজন সাংঘাতিক সুপুরুষ, সাংঘাতিক তার ফিজিক খুব ভালো, ওদিকে সে খুব ভালো বুদ্ধির ছাপ রয়েছে চোখে মুখে, দুটো ভাষা, ইংরেজি বাংলা, বা 3টে ভাষা ভালো বলে, এরকম লোকে তো পাবো না। সুতরাং এরকম একটা ক্যারেক্টার ভেবে কি হবে? মানে যেটা একটা প্রবলেম হলো, যেমন ফেলুদা এক্সাম্পল, সেইভাবে তো ভীষণ মুশকিল, এত কিছু ডিমান্ড আছে, তার মধ্যে সত্যজিৎবাবু নিজেকে দেখে। সৌমিত্রদার ইন্টেলেক্টটাও ছিল, গুড লুকসও ছিল, এইটা তারপর বাকিটাও করে নিয়েছি, সেরকম তো আর সবসময় পাওয়া যায় না। তো সেই জন্য আমার ভাবতে হচ্ছিল এরা আছে। এবং আমি দেখলাম যে এদের মধ্যে একটা বৈচিত্র্য আনতে হবে, যে দে শুড কাম ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড তো বটেই, মানে রিক্সাওয়ালাও যেরকম ছিল, সেটা বিরাট জমিদারও ছিল, আবার সাহেব। এবং এইটা আরো বেশি মজা হয় যে এরা যদি বিভিন্ন পিরিয়ড থেকে আসে, বিভিন্ন সময়, সেটা তো মানুষ দিয়ে সম্ভব। মানে আলেকজান্ডারও আছে, আবার এখন মেসি আছে, এই দুটো যদি আলেকজান্ডারের ভূত হয়, তাহলে মেসির সাথে এসে সে খোঁজ গল্প করতে হবে। ওই মানে ভূতের ছবি করতে যাব বলে কিন্তু আরম্ভ হয়। এরপর আমি দেখলাম যে এদের কি একটা ক্রাইসিস হতে হয়, ক্রাইসিস, যে কোনো ক্রাইসিস সহজ, অন্যভাবেও ছবি হয়, কিন্তু একটা প্লট পয়েন্টস করে, এবং সেই ক্রাইসিসটাকে কি করে সলিউশন হয়, বেশিরভাগ 80% ছবি সেটা। তো ক্রাইসিসটা হতে পারে যে এই বাড়িগুলো ভেঙে যাচ্ছে, আমার চোখের সামনে এটা দেখতে। আরেকটা পরেই আমার মনে হলো যে আমি এটা করলাম, এগুলো কোনোটা কারণ না, কারণটা হলো আমার একটা সেন্স অফ লস তখন আরম্ভ হয়ে গেছে, যে আমি সব কিছু ছেড়ে বম্বে গেলাম না, এখানে গেলাম না, সেখানে যথেষ্ট অন্যদের থেকে আমার মানে 10 গুণ বেশি চুরি হয়েছে। কারণ আমার সব আত্মীয় স্বজন বম্বেতে থাকে, সেখানে তারা ফিল্ম ওয়ার্ল্ডে সাথে যুক্ত ছিলেন এক সময়, সবাই ওদের চেনা বাড়িতে, মানে একদম টপ টিয়ার থেকে আরম্ভ করে সবাই চেনা। সুতরাং লজিক্যালি আমি ওখানে যেতেই পারতাম, কিন্তু কলকাতায় আমি রয়ে গেলাম, কারণ কলকাতার যে মেজাজটা, কলকাতার যে চরিত্রটা, সেটা আমাকে এক্সাইট করতো। বাইরে গেলে আমি দিল্লি বা বম্বেতে গিয়েছিলাম, ওটা জম্বি হয়ে যেতাম পোস্ট প্রোডাকশনের কাজে, এবং একটা এইসব শ্লাঘাবোধও ছিল আর কি আমাদের সংস্কৃতি ভাষা। আর কোন জায়গায় পৃথিবীর 4-5টা শহরে একসাথে 3-4 জন মাস্টার, মানে ইন্টারন্যাশনালি নন নিয়ে কাজ করেছে, তার মধ্যে একটা হলো কলকাতা, অন্যগুলো ধরা যায় রোম, প্যারিস, ইয়ে তো অন্যরকম, লস অ্যাঞ্জেলেস, হলিউড একটু অন্য ধরো, সারা পৃথিবী থেকে আসছে, সেটা হলো বম্বে, সারা পৃথিবী থেকে চলে আসছে, বেসিক্যালি ক্যাপিটাল, যেখানে ক্যাপিটালটা যায় সেখানে এরা এসে উপস্থিত হয়। এনিওয়ে, সো এইভাবে ছবিটা ভাবা, এবং এই সেন্স অফ লস থেকে এই বিল্ডিংটা। এবং আমি দেখেছি, আমার কাল পরশু আরেকটা ইন্টারভিউ দিচ্ছিলাম, বলতে বলতে আমার মনে হলো যে এটা কিন্তু লিভ মোটিভ, যে সেন্স অফ লস, যে এরকম একটা শহর ছিল, সেই শহরটা এখন নামটা একই রয়েছে, শুধু ক্যালকাটাটাকে ইংরেজিতেও কলকাতা বলে, সেটা কেন বলে ভগবান জানে। এতে কি আমাদের বিরাট ঔপনিবেশিক কলোনিয়াল সব ব্যাগেজ চলে যাবে? কিচ্ছু যাবে না। এই ম্যাকালে সাহেব যেরকম আমাদের দাস মনোবৃত্তি করে গেছে, যে সাবসার্ভিয়েন্স বা সার্ভাইভাল আমাদের, এবং আর কিছু না হলে কালচারাল স্লেভ, সেটা আরো আমার মনে হয় ম্যাকলে হলো একজন লোক ভারতীয়দের ওপর যার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স। আমি এটা শশী থারুরের একটা ইয়ে ছিল, টক ছিল, শশী থারুর তো নন ফর সাংঘাতিক, ইংরেজরাও বুঝতে পারে না অক্সফোর্ডের লোক। তো আমি বলেছিলাম, আচ্ছা একজন লোকের নাম বলুন তো, যে এবং ও ভীষণই কলোনিয়াল এর বিরুদ্ধে অনেক কিছু খুব বড় বড় স্পিচ দিয়েছে, অক্সফোর্ডটা খুব ভালোই।
যে কে একটা লোক সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ইন্ডিয়ানদের গত 500-600 300-400 বছরের। তো সেই নিয়ে অনেক কথা হলো, কেউ গান্ধী, রবীন্দ্রনাথ, হানা ইত্যাদি। না, একটা লোকের সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স, এবং সেটা খালি শিক্ষিত এদের মধ্যে না, কারণ তলারীয় লোকে বলে যে একটু দেখবেন একটা প্রবণতা রয়েছে এখন, ইংরেজি শব্দ এই কি নাম, অসাম, সিনেমা দেখে বেরোলো দেবেন আসাম, এই যে প্রবণতা, সেটা আমি ওদেরকে খাটো করে বলছিলাম, সেটা আমাদের মধ্যেও আছে, মুকেশ আম্বানির ছেলে মেয়ের মধ্যেও আছে, আবার ইয়ে রয়েছে। তো এই যে ঢুকিয়ে দেওয়া, সেটা কিন্তু ওই মূর্তি পাল্টে দিলাম, নাম টাম পাল্টে দিলাম, হঠাৎ জায়গায় একটা বহু ইয়েতে ওয়েলেজ লিখে, সেটা কিছুটা লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময়। আপনি হাঙ্গারফোর্ড স্ট্রিটের নাম জানেন? নতুন নাম হাঙ্গারফোর্ড স্ট্রিট, চেনেন তো? জানেন হাঙ্গারফোর্ড স্ট্রিট কোথায়? আমি জিজ্ঞেস করছি। হাঙ্গারফোর্ড স্ট্রিট চেনেন আপনি? এটা হলো ইয়ের পাশের রাস্তাটা, বিখ্যাত রাস্তা, এই মিন্টো পার্কের পাশ দিয়ে আমাদের ইয়ে ছিল বলে আমি জানি, এবং ওখানে আমাদের ওটা কলেজ ছিল বলে আমি জানি ওটা নতুন নাম কি। আমি এখানে জিজ্ঞেস মানে এখানে আপনাদের কেউ কি মেসেজ করছে? যদি কেউ জানে এখানে লিখুক তো, যে হাঙ্গারফোর্ড স্ট্রিটের নতুন এখনকার নাম কি? সেই নামটা এরকম অনেক আছে, নামটা হলো পিকাসো বিথি। নিশ্চয়ই। এখন বিথিটা কেন? একটা তো হয়েছে সত্যজিৎ রায়ের ধরনী, ধরনী দিদাহ হয়ে গেছে। কি ভাগ্যি ভালো যে বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি লিড ওটা করে দিয়েছে, কিছু করতেই। কারণ আমি একে বলেছি বাবুদা, মানে সন্দীপ, যে তুমি কিছু করনি, ঠিক আছে, তোমার বাবা তো বলতে খারাপ লাগে ইত্যাদি। আমি ওর ভক্ত, এবং ওর যে স্কুলে উনি ইয়ে এঁকেছিলেন, সেখান থেকে আসছি বলে ভাই সব বাংলা বাংলা পড়ো না তুমি সব। তো বিশপ লেফ্রয় রোডের যে ওর বাড়ি দিয়ে যে 1 নম্বর বিশপ লেফ্রয় রোড, সেটাই জানেন না। হ্যাঁ, তো সেটা বাঁচো আর কি, যে 1 নম্বর, কারণ এইগুলো দিজ আর আইকনিক। যদি হঠাৎ ওই শার্লক হোমসের টু বি বেকার স্ট্রিট, সেটা হঠাৎ তার মধ্যে, বা ফেলুদার যে অ্যাড্রেসটা রয়েছে, বা লেটসে কোনো একদিন সৌরভের যেটা থাকবে, সেটা হঠাৎ পাল্টে দিয়ে একটা অন্য নাম করে দিলে, যেহেতু আমি ইচ্ছে করে একবার আমার বন্ধু উঠে বলেছে ট্যাক্সিওয়ালাকে যে কাজ আয়া বলেছে পিকাসো বিথি, ব্যাস। আর এখন আবার একটা ইয়ে তো আছে, ওরা জিপিএস দেখে, সেখানেও নেই পিকাসো। ওই যে এটা ব্যাকটার মধ্যে বলে, ও তো কাহিনী নেই। হয় তারপর কি একটা, যেরকম আমার মনে আছে এইগুলো সবসময় ফিট করা থাকে না। ভিক্টোরিয়া টার্মিনাস বম্বেতে বলেছে, বম্বেতে লাগিয়েছে, এখন ভিক্টোরিয়া টার্মিনাস দেখাচ্ছে একটা অস্ট্রেলিয়া, একটা ইংল্যান্ডে। ও তো বহুত দূর আছে নাই ভাই, মানে এখানেও যে ভিক্টোরিয়া টার্মিনাস আছে, ওটা নকল করে। টেকনোলজির কিছু কিছু প্রতিবন্ধকতা থাকে। এইবার তো এই আর কি ব্যাপার, যে আপনি বলছিলেন একটা সময়, এই কারণে ছবিটা বোধহয় প্রথম ছবিটা আমার মনে হয় অনেক কিছু মিলিয়ে টিলিয়ে এক জায়গায়, বিকজ আই হ্যাড আ লট অফ টাইম। অন্য ছবিগুলো রেডি ছিল, এটা কিন্তু আমি যখন হ্যাঁ বললো, তখন আমি স্ক্রিপ্টটা লিখতে আরম্ভ করি। আমি বলছি আর আমি লিখবো না, দেখো ভাই আমি বিজ্ঞাপনের ছবি করেছি, ঘন্টায় ঘন্টায় 100 ছবি করেছি, তারা অনেকগুলো অনেক পুরস্কারও পেয়েছে, এবং ইভেন গ্রামে গঞ্জে আপ কান্ট্রি না হলেও মফস্বল টফস্বলে যেইটার জন্য করেছি, বিস্কুট করলে এখানে বিস্কুট খুব চলেছে, এবং মুখে মুখে এই ক্যাচ লাইন গুলো পুরো মাখো। সুতরাং ইট হ্যাজ ওয়ার্কড অন বোথ দ্য লেভেলস, ওয়ার্ক উইথ দ্য সো কল্ড অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স, এবং ন্যাচারাল রিজনাল ছবি করতাম। বা আমি যেটা আরম্ভ করেছিলাম, আমার প্রথম মনে আছে নিজের লেখা আমার করতে দেওয়া হয়নি, সেটা হলো সুকুমার রায়ের খাই খাইয়ের ওপর। হ্যাঁ, একটি ব্র্যান্ডের জন্য করেছিলাম, যেটা বাইরে থেকে, দিল্লি থেকে এসেছিল, সর্বভারতীয় ব্র্যান্ড। সেই সময় ওনার 100 বছর। তো এই একটা নতুন একটা ইডিয়াম মোটামুটি আমি আনতে, মানে অনেকে বলে যে এখন যারা লেখে বাংলা বিজ্ঞাপনে সেই ছোঁয়াটা থাকে আর কি, এবং সেই জিনিসটাকেই আমি নিয়ে গেছিলাম ফিচার ফিল্মে, যদিও স্ট্রাকচারালি সম্পূর্ণ আলাদা। এই ক্যারেক্টার গুলো, এই যে কদলীবালা ক্যারেক্টার, অলরেডি আমি কিন্তু একটা বিজ্ঞাপনে ব্যবহার করি। ওদের ইয়ে ছিল, বিস্কিটটার পেগলাইন ছিল, বিস্কিট ইউ হেট টু শেয়ার, এই স্বাদের ভাগ হবে না, বাটনে তো জি না করে এই। তো সেইখান থেকে আমি বিভিন্ন জিনিস, এবং সেই সময় আমার প্রথম ব্রিক দিয়েছিল, যেটা অল ইন্ডিয়া হিসেবে লঞ্চ হয়েছে, কিন্তু আমরা বেঙ্গল মার্কেটে কনসেন্ট্রেট করছি, ব্রিং ইন আ লট অফ বেঙ্গলি নেস,
আমি বললাম, বাহ, এ তো আমার মানে একদম সৌরভ গাঙ্গুলিকে অফ স্টাম্পের বাইরে ওভার পিচ বল দেওয়া। তাই মানে খুব ভালো। তো আমি বিভিন্ন বিখ্যাত লাইন, হ্যাঁ, যেরকম একলা চলো একলা চলো একলা চলো, এর থেকে একলা খাবো একলা খাবো একলা খাবো, যেতে পারি কিন্তু কেন যাব, দিতে পারি কিন্তু কেন দেবো, এই ধরনের বিনা যুদ্ধে নাই দেবো সূচক্র মেদিনী, বিনা যুদ্ধে নাই দেবো কণামাত্র বাইট, কমন ফাইট, এইগুলো পাল্টাতে থাকলো। সেরকম আরেকটা গান ছিল যে আমার দিদিমা ছোটবেলায় শুনতাম গাইতে, আমি যাব না যাব না যাব না করে। আমার ধারণা ছিল এটা ওই কারণ বলাটা আলাদা ওইভাবেই গাওয়া, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত, সেটা আমিও জানতাম। তো সেইটাতে আমি তখন ভাবলাম যে এইটার ওই ফিলটা রয়েছে নাকি সুরে ইয়ে করা, ওটা করলাম, বিরাট হিট হয়ে গেল। কারণ লোকের নতুন ইমেজ নতুন সাউন্ড শুনতে চায়, মানে স্ট্যান্ড আউট, মানে হোয়াট ইজ দ্য ক্লাটার ব্রেকিং বলে, যে খুব আমি দেখালাম ভীষণ সুন্দর দেখতে ছেলে মেয়ে, তারা আনন্দ করে বেড়াচ্ছে, 50টা ছবি হয়ে গেল, তখন আর লোকের ভালো লাগবে না। তার মধ্যে যদি এরা মানে কোনো কার্যকারণ ছাড়া হঠাৎ একটা কিছু করলে সেটা অড হবে, কিন্তু বুদ্ধি করে যদি করা হয় তো সেটা কাজ করেছিল। তো আমি যখন করলাম, আমি ক্যারেক্টার গুলো যেরকম এস্কিমোর ক্যারেক্টার আমার অনেকে দারুণ দিয়েছে, তারপর বাবুদা বললো ওটা নানুক নাম দিয়েছো, নানুক অফ দ্য নর্থ, এর থেকে ইন্সপায়ার্ড। আমি বললাম না, নানুক নামটা নানুক অফ দ্য নর্থ ফ্লায়ারটির ছবি থেকে নেওয়া, সেখানে আবার অন্য রেফারেন্সের খেলা, যেটা কেউ কেউ হয়তো বুঝেছে কেউ বোঝেনি। কিন্তু আমি একটা ওই বুলেন ইনওয়্যার হয়, কি জানি বলে, ওই জামা কাপড়ের তলায় পড়ে, তো যেগুলো গরম থাকার জন্য, তো সেইটার জন্য আমি একটা একটা গল্প, মজার গল্প করে এস্কিমোদের ওখানে আর কি গেছে, এস্কিমো সব পড়ে রয়েছে, দেখছে একটা ফ্যামিলি এসছে, তারা কিছুই বলে ভেতরে আর কি ওটা পড়ে আছে। তো তারপর দেখা গেল এস্কিমোটা আর কি ওর নিজের ড্রেস চেঞ্জ করে ওটা পড়লো, কিন্তু ওই যে বানাতে হয়েছিল এবং সেটা বানাতে বেশ খরচা ছিল, বিজ্ঞাপনে কিছুটা পয়সা পাওয়া যায় বলে বানানো যায়, মানে এটাকে ইউজ করতে। বা জর্জ দার ক্যারেক্টারটাও কিন্তু ছিল, ওর যে ওর টেল কোটটা পরে আবার দেখলাম যে রিসার্চ করে যেই সময়টা আমি ওকে দিচ্ছি, কারণ অন্যান্য কয়েকটা কানেক্ট ছিল সিপাহী বিদ্রোহ, সেই সময় আবার ওই দিকে যাচ্ছে না, তখন ওর একটা বস তৈরি করা হলো, ভূত সাহেবের ভূত বলা হতো, যে ওকে পাঠালো, তাকে ওই জামাটা পরানো, যে রেডি। এই আর কি, মানে এই হলো আপনার আপনি যখনই অনেক ক্ষেত্রেই আপনি যখনই সিনেমাটা নিয়ে এসেছেন, সিনেমা প্রকাশিত হয়েছে বা সিনেমা সামনে এসেছে, তখনই দেখা গেছে কোনো না কোনো বিতর্ক, কখনো দেখাতে দেওয়া হয়নি, কখনো বিভিন্ন রকম সমস্যা। এটা অনেক এগুলোর পরে কারণ হয়েছে। হিসেবে এগুলোর কারণ হিসেবে কি দেখবেন আপনি? আমি বলছি আমার প্রথম ছবিটা থেকেই হয়েছিল, জানেন তো, মানে এটা অদ্ভুত জিনিস। প্রথমত আমি এটা হওয়ার পর একটা কাইন্ড অফ হঠাৎ দেখলাম উন্মাদনা মতো, তো সেটা আমি প্রথমে ঠিক বুঝে উঠতে পারিনি। তারপর একটু ভালোই লাগছিল, মানে কার না ভালো লাগে, সাংঘাতিক কি হচ্ছে, কেউ আমাকে বাইরে থেকে এসে আমার ক্লায়েন্ট বলছে আমায় 10টা টিকিট দাও, সারা কলকাতা খুঁজে পাচ্ছি, সেটা তখন 2-3 মাস হয়ে গেছে, হ্যাঁ। এবং কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, যে সবাই বলছে ভূত কি এসে টিকিট দিয়ে করছে, বারবার রিপিট বিং, মানে দর্শন। অনেক পরে আমার একজন, সবাই কাউন্ট করেনি, একজন বলেছিলেন উনি নাকি 175 বার দেখেছেন। আমি বলে আপনি কি প্রত্যেকবার লিখে রাখেন যখন দেখেন, মানে সেটা হলো সিনেমা ইয়ে সবকিছু মিলিয়ে, ল্যাপটপে অনেকে ছিল, তো এই কোনো কারণে এটা হয়েছে। এগুলো না যে সিনেমা করে বা যে লেখে তাদের হাতে নেই, আমি দু একটা এরকম এক্সপিরিয়েন্স করছি, এটা মানে কিছু মানে ইয়ে নেই, কোনো ডিভাইন ইন্টারভেনশন বা কিছু নেই, কিন্তু ওই আর কি একটা হয়েছে। তো তারপরে না আমি খুব ঘাবড়ে গেলাম, এইটা তো মুশকিল হচ্ছে, কারণ আমার বিভিন্ন জায়গায় আমাকে ফোন করে চিফ মিনিস্টার অফিস থেকে আপনি প্লিজ আসুন নন্দনে, হ্যাঁ না আপনাকে কিছু ইয়ে দেওয়ার আছে, প্লাস আপনি একটা স্পেশাল শো উইথ চিফ মিনিস্টার, তার ক্যাবিনেট অফ। আর তখন থেকে আমার একটু ওই তার ঠিক আগে যা হওয়ার হয়েছে, এবং আমার মোটেও সেটা পছন্দ হয়নি। তাই আমি বললাম না, আমি এর মধ্যে যাবো না, কারণ কালকে আমায় যদি ওদের সঙ্গে যদি বলতে হয়, ওদের গলা জড়িয়ে ধরে আমি ওদের ছবি তুলবো, কারণ অন্যরা আরম্ভ করে দিয়েছে, একদম লাইন পড়ে গেছে যারা অলরেডি এস্টাবলিশড। কিন্তু আমাকে সেই সময় এরা কি করে, যে কোনো পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, বেসিক্যালি যারা ফ্যাসিস্টরা আরো বেশি, তারা যারা সেই সময় জনপ্রিয় তাকে কোঅপ্ট করার চেষ্টা করে। মানে শাহরুখ খান যদি একটা
স্টার না হতো তাকে কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হতো? বা আজকে যদি ধর যে আগে স্টার ছিল সে হয়ে গেছে, তাকে করতো না, বিনোদ খান্নাকে করতো না, মানে যখন বেঁচেছিল। তো এই সময় পুরস্কার আমি কোনো কিছু নিই, চুপচাপ আমি বাইরে গিয়ে ঢিন্ডোরা পিটিয়ে যে আমি রিফিউজ করে দিলাম এসবও বলি। আস্তে 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 ওরা বুঝেছে যে এই পাবলিক ওই এতে আসা। কিন্তু আমাকে এসে অদ্ভুত একটা জিনিস আমি দু এক জায়গায় বলেছি, আর আশা করি ওর কোনো অসুবিধা নেই, নামটা নিয়েই বলবো। সৃজিত আমায় এসে বলেছিল, অনেকদা তোমার কোনো ধারণা নেই তোমার কি হবে, তোমাকে টুকটাক করবে। টুকটাক মানে জিনিসটা মজা করছে, কিন্তু বলো আমার যেটা হয়েছিল অটোগ্রাফের পর তার থেকেও বেশি তোমার এরকম হচ্ছে আনন্দবাজারের টপ পিএ কলামে। তাই বলো তাই নাকি, কি আমি তো বিরাট কিছু যে টাকা করে কিচ্ছু পাইনি, বা এটা হতেই একটা বায়াস। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মোহনবাগানের জেতাও না, তো সেইখানে বললো যে তুই দেখো। তারপরে আমি সত্যি দেখলাম, এবং আমি একটা সময় যে জার্নালিস্টকে বলেছিলাম যে আমি ভাবছি আর ছবি করবো। ছবি তো মজার জন্য করছি, কারণ ছবি করে যে পারিশ্রমিক পাওয়া যায় সেটা দিয়ে সংসার চলবে না, আমাদের বিজ্ঞাপনের ছবি করতে হবে, বাংলা ছবি। তো এটা এনজয় করার জন্য করছি, খুশি মনে করছি, কিছু একটা ক্রিয়েট করার জন্য। সেইখানে যদি এত কিছু, আবার প্রচুর লোক চলে এলো, মানে তারা এত যে প্রডিউসার গর্ত থেকে কোথা থেকে উঠলো, শয়ে শয়ে প্রডিউসার, প্রত্যেকেই বলছে আমার সাথে পরের ছবিটা করুন, আমার সাথে বসুন। বসার কি আছে, যেমন ছবি যদি কিছু থাকে যায়, মানে ইট ওয়াজ ভেরি কনফিউজিং। কিন্তু কিছু না কিছু এছাড়া কিছু, এর পরে যেটা হয়েছে সেটা কোনো আমি একদিন বলবো, অত্যন্ত অন্যায় হয়েছে, এবং যার সাথে আমার প্রডিউসারের সাথে কোনো যোগাযোগ হয়নি, কোনো জায়গায় পাঠানো হয়নি। ইভেন ন্যাশনাল ইয়েতে হঠাৎ আমি দেখলাম ডেট পেরিয়ে গেছে, বলাতে পাঠালো 10-12 দিনে। যারা জাজ পরে আমার সাথে, আমি তখন তো আর জানতাম না, বলেছে কি তোমার ছবিটা সবাই ওয়েট করছিল, আসছে না তো আসছেই না, যতদিন আমরা শেষ করেছি। তখন একটা রাইট টু রিকল ছিল, কিন্তু আমাদের সেটা বললো অনেক ছবি দেখা হয়ে গেছে আর এখন। তো এইভাবে সবাই, আমার বম্বে থেকে ফোন আসছিল যে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আপনার তো শিওর শট পাওয়ার কথা, কারণ এরকম বোথ পপুলারিটি অ্যান্ড মানে ক্রিটিক্যাল। তারপর অনেকে বলছে, আমার অঞ্জনদা বললো, মৃণাল সেন বলেছে যে এরকম ছবি ভারতবর্ষে হয়নি। তো বটে, পৃথিবীতে এই শোনায় বললাম তুমি নিশ্চয়ই ভুল শুনেছো বা আপনারা ভুল ইন্টারপ্রেট করছেন, এরকম ছবি বলতে নিশ্চয়ই এই জনের, মানে এই ধরনের ছবি। তো বলো দেখা করে এসছো, আমি বললাম না আমি মোটেই কিছুতে, প্রচন্ড ভয় করছে এইসব কথাবার্তা বলছে। তারপরে আমি ফোন করলাম ওকে অনেকক্ষণ, হ্যাঁ খুব বিয়ে আছে, কি খুঁড়োদার ভিত্তিক বলে, কিন্তু আর আমার সাহস করে যাওয়া হবে। পরবর্তীকালে ওর ছেলে আমাদের স্কুলের সিনিয়র বলেছিলেন, কুণালদা আমি এরকম কিছুতেই হচ্ছে না, মানে আমি সাহস সঞ্চার করে বলে, আরে ওর তো এত ভালো লেগেছে নিজের থেকে বলেছেন, এবং অর্ঘ যাদের সাথে উনি কাজ করেছেন প্রত্যেককে খুব, কিন্তু ওই হলো না, আমার বেশিরভাগই হয়ে ওঠে না। তো সেটা একদিক থেকে ভালো হয়েছে, কি অনুপমের গানটা, যেটা না পাওয়াই থাক, খুব বেশি পাওয়া হয়ে গেলে মুশকিল, ব্যর্থ জীবন। আই থিংক লট ইন দ্যাট লাইন লিরিক্স। তো মানে আমি সেভাবেই দিই যে আমার একদম এক্ষুনি যদি পান দেওয়ার না না পাই তাহলে আত্মহত্যা করবো, সেরকম কোনো প্ল্যান বা কিছু নেই। যা করার করবো, বাধা আসলে বাধাটাকে ওভারকাম করব, এবং সেটা আমি যে বিরাট বিপুরুষ বা বিরাট বিপ্লবী কোনোটাই নই, আমার 5 জনের মতো যেটুকু ভয় থাকার বা না ভয় থাকার। সিনেমাটাকে সিনেমাটাকে কিভাবে দেখেন, সিনেমাটাকে কিভাবে দেখেন, অর্থাৎ সিনেমা আপনার ভালো লাগার জায়গা, আপনার ভালোবাসার জায়গা, মানুষের ভালো লাগার জায়গা, মানুষের সময় কাটানোর জায়গা, নাকি সবারই একটা ছক ভেঙে বেরোনো, একটা অন্যরকম সমাজ, একটা অন্যরকম কিছু ভাবনা, সেগুলোকে দেখার বা দেখানোর জায়গা? কিরকম ভাবে ভাবেন সিনেমাটাকে? দেখুন, টু বিগিন উইথ, অনেকে বলে যে সিনেমা ইজ এন্টারটেইনমেন্ট, কিন্তু এন্টারটেইনমেন্ট কিন্তু বিভিন্ন লোকের কাছে বিভিন্ন, মানে কারুর কাছে হয়তো সাজবি কাবি বাহুতি এন্টারটেইনমেন্ট, আবার কারুর কাছে হয়তো ফেলিনি ছবি এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, আমার কাছে সত্যজিৎ ছবি এন্টারটেইনমেন্ট বোঝা যায়, কিন্তু লাড়ালাপ্পানা, আবার শোলেও এন্টারটেইনমেন্ট। কিন্তু ওই যে বেঁধে ধরা যে অনেক নাচ গান হবে, হবে মারামারি হবে, ওই আগে যে বল সেক্স এন্ড ভায়োলেন্স, সেটা থাকলেই মানে আমি একটা পর্নোগ্রাফি দিয়ে বোর করে দিতে পারি লোককে।
সাংঘাতিক সমানে জোরে চেজ হচ্ছে, কিন্তু আর কিছু হচ্ছে না, বরং একটা বসে থাকা চেম্বার ড্রামা, এমন ভাবে ডায়ালগস থাকবে, এমন ঘাত সংঘাত থাকবে, যেটা খুব ইন্টারেস্টিং, মানে জমে উঠতে পারে। তো এক হলো এন্টারটেনমেন্টে এই একটা ব্রাশ কাট দিয়ে দেওয়া, যে এন্টারটেন মানে সেটা বড়ানোর চেষ্টা হয় যে একটা লোয়েস্ট কমন ডিনোমিনেটর, মানে লেটস সে গ্রামের ওই লোক, মানে ভূমিহীন কৃষকরা এইটাই দেখতে চায় সারাদিন কাজ করে, এবং এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে যে এটা ওদের জন্য নয়। আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলছি, তারপর অন্য এতে যাচ্ছে। আমাদের বাড়িতে একটি মেয়ে কাজ করতো, এবং আমাদের যে ফিডাল সিস্টেমে আমরা যেরকম চিপ লেবার এক্সপ্লয়েট করি, তার একজনের আমার মেয়েকে থাকতো, কিন্তু ওই আর কি আমরা বলি বাইরের মেয়ের মতো, কিন্তু তা নয়, যেটা ইয়েতে তপন গল্প হলেও সত্যি ছিল চিউমারের মুখে। তো সে, আমি তখন আমার মেয়েকে দেখাবো বলে একটা ভিএচএস কিনলাম, সেটা খুবই খারাপ প্রিন্ট ছিল, এখন তো সেগুলো মাস্টার হয়ে যায়। আমার এত মন খারাপ হয়ে গেল পথের পাশে, কারণ আমার ধারণা, আমি খুব ছোটবেলায় আমায় নিয়ে গেছিলেন আমার দিদিরা, আমি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে এসে বলেছিলাম আমি আর কোনোদিন সিনেমা দেখবো না, এরকম দুঃখের জিনিস আমি আর দেখবো, কিন্তু তাও মনে থেকে গেছে। তো আমি ভাবলাম যে ওকে দেখাই, ভাই বোন, মানে ইটস কমপ্লিকেটেড না তো, মানে গল্পটা তো যে কেউ। তো তখন ওরা তো এই কার্টুন টার্টুন ঝুপঝাপ দিয়ে দেখছে, ওটাতে ব্ল্যাক এন্ড হোয়াইট কি একটা হচ্ছে, খুব এটাই। আমি দেখলাম প্রমিলা বসে বসে, এই মেয়েটির নাম ছিল, ওটা ওকে কাজ করতে এসেছিল, পাশে বসছিল, রাই উঠে, মানে আমার মেয়ে উঠে চলে গেছে, ও বসে দেখছে, এবং শেষ অব্দি আমি যখন ফেরত এলাম তো বললো যে ভালো লাগছে বলে। হ্যাঁ। তারপর দেখছি ও হাপুস নয়নে কাঁদছে, তার মানে শি ইজ রেসপন্ডিং টু দ্য ইমোশনালি অ্যান্ড আদারওয়াইজ। এটা বিরাট একটা সেরিব্রাল কিছু না তো, গল্পটা ও তিরিং তিরিং করে ওখানে দাঁড়িয়ে লাফালে গাইলেই কি হবে, তো অবভিয়াসলি শি ইজ গেটিং হুকড অন বাই আ স্টোরি, এবং একটা ইউনিভার্সাল ইয়ে, যে অ্যান্ড দ্য দ্য ক্রাফট, যে মুন্সিয়ানা অফ স্টোরি টেলিং, সেটা ওকে ধরে রেখেছে। প্রমিলাকেও ধরছে, মার্টিন স্করসেসিকেও ধরে রেখেছে। মার্টিন স্করসেসি একটা ওয়ার্কিং ক্লাস ইটালিয়ান আমেরিকান ফ্যামিলিতে, সেখানে খুব একটা সংস্কৃতির ব্যাপারই ছিল, ওটা বই ছিল না আমাদের বাড়িতে, কে ছিল, খালি ওর খুব ফ্যাসিনেশন ছিল টেলিভিশন। রোববার রোববার বিবিসি থেকে কিছু ফরেন ফিল্মস দেখাতো ইংলিশ সাবটাইটেল, একদিন আমি দেখতে বসেছে, তারপর আর উঠতে পারে না, জানেও না কোন দেশ কোথায় কি কি একটা অদ্ভুত দেখতে জায়গা, ইন্ডিয়া বেঙ্গল কিছুই জানে না। তারপর তা বললো যে আমার সব দাদু টাদুরা দেখতে দেখতে দেখলাম ওরা ওটা দেখছে, মানে দেখছে, এবং তারা, তাদের কোন রকম সম্যক জ্ঞান নেই যে মানে এশিয়া কি, সেটাই হয়তো জানে না। তারপরে তো কিন্তু ওই গল্প ধরে রেখেছে। তো আমরা এটাকে তো বিরাট একটা, মানে ইন্টেলিজেন্সিয়ার জন্য বা এক ধরনের ইনিশিয়েটেড অডিয়েন্সের জন্য কিছুটা হয়, মানে বলছি যে অপরাজিত ইজ নট সো সিম্পল, মানে যার জন্য একেবারে চলে, কিন্তু পথের পাঁচালী চলেছিল, ইট ওয়াজ আ কমার্শিয়ালি সাকসেসফুল ফিল্ম, এবং কিছু কিছু থাকে কিন্তু ওর গল্পটা বোঝা যায়। এখন একটা হচ্ছে ফিল্ম ইনস্টিটিউটের, সে বলছি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, দেখেই বন্ধু বললো যে এখানে হবে, এখানে কেন হবে না, না ওরা বুঝতে পারলে সেই ছবি অ্যাওয়ার্ডের জন্য, মানে ফেস্টিভ্যাল সাবি বা ফেস্টিভ্যাল এলিমেন্টস, অ্যাম্বিগুইটি থাকবে, নানা রকম ব্যাপার থাকবে। আরেকটা হলো যে, মানে বলা উচিত না, এই নিয়ে আবার গাদ করবে, কিন্তু যেরকম এখন একটা ফ্যাড হয়েছে যে এলজিবিটি এক্সেট্রা, মানে সেক্সুয়াল প্রেফারেন্স বা ইত্যাদি যদি সহজ নর্মাল হয়, তাহলে মানে তার থেকে অনেক বেশি যদি, মানে পুরুষ এবং নারীর মধ্যে হলে যতটা হবে, তার থেকে অনেক বেশি চান্স হবে ফর রেকগনিশন যদি পুরুষ পুরুষ নারী নারী বা নানা রকম অন্যান্য কম্বিনেশনে। এইটা কিন্তু আমার কেউ এসে বাড়িতে আমার ঢিল মারবেন না, আমি কাউকে সবার ইয়েতে আমার সম্পূর্ণ এ রয়েছে তাদের স্বাধীনতা, তারা কি করেন তাদের বাড়ির মধ্যে কি কি করেন, কনসেনচুয়াল অ্যাডাল্ট হলে, এবং দুজনে যদি হোমোসিপিয়ান হয় কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আমি সেটাকে, কেউ যদি সেটা নিয়ে কিছু কিছু বলে, তার আমার ঘোরতর অবস্থা আছে। কিন্তু এই যে কিছু কিছু জিনিস, এটা আমার অদ্ভুত লাগে, যে সত্যজিৎ বাবু তো সব ছবি ভেনিস পেয়েছে, কান পেয়েছে, পরিষ্কার গল্প, তো গল্প ইয়ে করলে
তুমি একটা সবকিছুর মধ্যে একটা ওপেন এন্ডেড অ্যাম্বিগুইটি মানে যেটার মধ্যে দুর্বোধ্য ইসোটেরিক ব্যাপার রয়েছে, সেটা হোয়াইট দ্যাট কেউ যদি করতে চায় করবে, ন্যারেটিভ স্ট্রাকচার না করবে। গোদার বলেছে যে বিগিনিং মিডল এন্ডটা ওই অর্ডারে না এলে এলোমেলো স্ট্রাকচার, সেটা আমরা সবাই করি কম বেশি। কিন্তু এখন একটা অদ্ভুত পরিমণ্ডল তৈরি হয়েছে। তো আপনি বললেন কিভাবে ছবিটা দেখেন, এই জন্য এত কিছু কথা বল। আমি দেখি ছবিটা আমি আমার জন্য আর কারোর জন্য, ভেরি সেলফিশ রিজন। কিন্তু আমার জন্য হঠাৎ একটা লোক 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা বা 1 কোটি টাকা খরচা করবে, হ্যাঁ, খরচা করছে রিটার্ন পাওয়ার জন্য। তার সাথে কিছুটা একটা আনন্দ আছে, একটা সিনেমা করার আর একটা মাছের ভেড়ি চালানো, মানে যে প্রডিউসার তার মধ্যেও একটা অনেকে আছে বলছি এটা আমার প্যাশন, ভালো লাগে যে আমি হয়তো নিজের মেন বিজনেসটা ছেড়ে আমি এখন আমার সেই হয়তো ক্ষমতাও নেই এবং আমি পারবো না করতে, কিন্তু এই পুরো জিনিসটা আমার এক বন্ধুকে নিয়ে এসেছি। ও বিরাট একটা বড় কোম্পানির কর্ণধার ছিল, আমার কলেজের বন্ধু, এবং ওরা মার্কেট রিসার্চ করে। তো সে এসে বিরাট আনন্দ, এখন একবার ঢুকে গেছে, নিজে অ্যাপ দিয়ে তৈরি করে একটা সিনেমা দেখানোর অ্যাপ করেছে, সিনেমা ভার্চুয়াল সিনেমা হল করে। এবং এই ধরনের বুদ্ধিমান শিক্ষিত যারা পলিটিক্সও দরকার তাদেরকে আমরা ঝাড় দিয়ে, মানে তাদের জমানার জব্দ হয়ে যায়। তো সেই রকমই প্রডিউসাররা এই যে অনেকগুলো রয়েছে বিভিন্ন চোট গ্রুপস, তাদের বদলে এরা যদি আসে তাহলে সুস্থ একটা পরিস্থিতিতে শান্তিতে কাজ করবে। তো আমি প্রথমত বানাই সেটার জন্য, কিন্তু আমার মাথায় রাখতে হয় যে একটা ক্রিটিক্যাল মাস যদি না দেখে, আমার প্রথমেই আমার যদি মনে হয় একটা 100 কোটি টাকা এটা করতে হবে বা সেইটা ভেবে ছবি করলে তো কিছুই ছবি হবে, মানে না ধারকা না ঘাটকা। আমি যদি বলি যে আমি খালি আচ্ছা এটা খাবে তো ওটা খাবে তো, এই যে খাবার ব্যাপারটা কে কিছু সব আপনি রেখে দিলেন, এত খাবার দিলেন যে লোকটা গুলিয়ে কিছুই খেলো না। হ্যাঁ, তার বদলে আপনি যেটা ভালো করতে পারেন, যে ডাল ভাত শুক্তো আলু পোস্ত, হ্যাঁ, সেইটা দিলেন, বা অন্য যে কোনো খাবারই, যে খুব ভালো রান্নাটা হওয়া এবং খালি পদ চতুর্দিকে রেখে যে এটা না হলে ওটা, ওটা না হলে ডাজন্ট ওয়ার্ক। তো এইভাবে আমি সেটা করি এবং আমি আশা করি যে আরো 5-6 জন লোকের সেটা ভালো লাগবে, কারণ আমি নিজেকে খুব একটা ঘ্যাম লোক কিছু ভাবি না যে আমি সাংঘাতিক রিফাইন্ড বা একটা, আবার আমি একদম গবেট না, মানে কিছুই বুঝছি না, মানে তাহলে মানে আমি হঠাৎ তোমার জন্য ভাই ছবি করতে হবে, সব গাম্বারদের জন্য যেটাই হবে সেটাও না, আবার মানে মাথা খুঁচিয়ে সে মারা যাবে কিচ্ছু বলা যাবে না। অনেক ছবি আছে, আমি একদম নাম করে বলে দিচ্ছি। একটা ছবি এসেছিল, সেটা মানে আমি জানি না সিনেমার ইতিহাসে এরকম হয়েছিল, পাম দেওয়ার অস্কার একসাথে পেয়েছে। সেটা আমার পার্সোনালি, অন্য কারো ভালো লাগতেই পারে, কিন্তু আমার সেইটুকু আমি টিকিট কেটে দেখছি ছবিটা, আমার বলার অধিকার আছে, আমার সেটাকে অত্যন্ত খারাপ লেগেছিল এবং কিচ্ছু বুঝিনি। এবং সেটা বাইরে আমি জানি অনেকেই অনেক কিছু বোঝে না, কিন্তু বাইরে এসে গম্ভীর ভাব করে, মাথা টাথা নাড়ায়, যেই বলা এটা বোঝার তো না, এটা অনুধাবন করায়। হ্যাঁ জানি তুমি অনেক কবিতা বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানে মধ্যে একটা থাকে ব্যাপার, সেটা লোকে। সুতরাং আমি, এবং অবভিয়াসলি একটা কমিউনিকেট করার ব্যাপার আছে, সেটা যে কোনো ফর্ম অফ আর্ট। এই যে আমি একটা ছবি এঁকে এক্সিবিশনে আছি, সেখানে হতে পারে লোকে বলবে যে তুমি তো শো অফ। আমার মেসমা সেই প্রিয় ফিল্ম মেকার ছিলেন, উনি একটা কথা বলতেন যে আর ইউ মেকিং এ ফিল্ম টু ইমপ্রেস অর এক্সপ্রেস? দ্য কোয়েশ্চেন ইজ বোথ। তুমি একটা রেকগনিশন চাও, সত্যজিৎবাবু তারিফ কথাটা ব্যবহার করেছে, কিসের জন্য ছবি করেন? তারিফ পাওয়া যায়, নো ইয়েস। আমি একটা ভীষণ, আরেকটা হলো এসব তো গেল তো এস্থেটিক্স, আর্ট কি আর্ট কি আর্ট নয়, এক একজনের কাছে সবার কাছে প্রত্যেকটা জিনিসের ওয়ার্ডস হ্যাভ অ্যাসোসিয়েশনস, নো মিনিং। তো সেই আমি বলবো যে আমি যখন একটা ছবি করছি, আমি ভাবি যে আচ্ছা এইটা এইভাবে হচ্ছে, চোখে দেখার চেষ্টা করি, মানুষ চোখে দেখার চেষ্টা করি যে এইটা হচ্ছে জমাইছে তো, আর সিনেমার নাম নিতে ওইখানে এই জিনিসটা যদি দেওয়া যায় তাহলে পুরো জমে যাবে। এবার আমার মাথায় না জমবে, এবার লেখো। এবার নিশ্চয়ই আমার মতো আমি সাংঘাতিক এক্সক্লুসিভ
এমন মানে রকেট সায়েন্স পড়া এক্ষুনি নোবেল প্রাইজ পাবো সেরকম সাংঘাতিক বুদ্ধিমান লোক না, আবার একদম মানে বিশাল, যাই হোক সেগুলোর একটা ইয়ে রয়েছে, যত কোভিড হয় তত, তাহলে তো আমি অত বোকা হলে আমি ইয়েতে ইলেকশনে দাঁড়াতাম, অনেক ভোট পেতাম, তো সেটাও না। সুতরাং আরো কিছু লোক, এবং প্রথমে এটা সেটা হলো যে হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি কেন, ইটস ফিল গুড এক্সেট্রা। সেকেন্ড ছবিতেই আমায় সবাই বললো যে, অনেকে আমায় বললো যে তোর তো বরাবরই একটা সুইসাইডাল ইয়ে রয়েছে, যে কিছু ইয়ে হলে তুই যারা ডিস্ট্রাক্ট করে দিবি। আমার স্ত্রীও বলে যে ইউ হ্যাভ দিস ডিস্ট্রাকটিভ যদি একটা ভালো কিছু হয় সেটা তো আমার পছন্দ হয়, হ্যাঁ সেটা তুই ভেঙে দেবে, তো সেটা হতেও পারে সাইকোলজিক্যালি। তো আমি বলেছিলাম যে পরের ছবিটা আমি লোককে চটিয়ে দেবো, সবকিছুই খুব ভালো লাগছে, বলছে আর দারুণ হয়েছে, 140 বার দেখে। কারণ এখন আমি সেটা করতে পারবো, আমি যদি এখন এইটা যা করি তার লোকে এসে দেখবে একটা ছবি, তারপরে হয়তো রিফিউজ। আমার যেটা বলার ছিল কনজিউমারিজম নিয়ে ইত্যাদি, এবং এই যে বিরাট একটা, আমি সমাজ সংস্কারও করতে আসিনি, আই ডোন্ট থিঙ্ক আই এম ইন আ প্লেস যে ডাইডাক্টিক একটা যে ভয়েস অফ গড আমি বলি এটা হওয়া উচিত, সমাজের এই হওয়া উচিত, সেই হওয়া উচিত। কিন্তু ভাবেন তো কোনো একটা পথে এটা সম্ভব বা কিভাবে সম্ভব? ইনস্টিংটিভলি আমি কিন্তু ওরকম কোনো রিজিডিটিতে, অত আমার পড়াশোনাও নেই এবং আমার রিজিডিটিতে একদম বিশ্বাস নেই। আমি আজকে যা ভাবছি আজ থেকে 1 বছর বাদে সেটা সম্পূর্ণ পাল্টাতে পারে, বা অন্য ইয়েতে কিছু কিছু শাশ্বত জিনিস, হ্যাঁ সেইটার জন্য আপনাকে ডায়ালেকটিক মেটেরিয়ালিজম পড়তে হবে না, যে একটা ইগ্যালিটেরিয়ান সোসাইটি মানে যেখানে বৈষম্য কম, সেটা শুধু যে মানবিক দিক থেকে সেটা তা না, সেটা ইটস নট, অত্যন্ত একজন যদি শুড সেলফিশ লোকও হয় তারও বুঝতে পারা উচিত যে ইটস নট সাস্টেনেবল। তুমি যদি একটা লোককে না খাইয়ে খানকে এমন জায়গায় মারবো এবং তুমি খালি খেয়ে যাচ্ছ বসে বসে, কোনো একটা দিন পেছন থেকে তোমার মারবে। সুতরাং ইট ইজ নট ইভেন সাস্টেনেবল। হ্যাঁ, এই যে যারা পরিযায়ী শ্রমিকরা হেঁটে হেঁটে আসছিল তারা হঠাৎ কোর্সটা চেঞ্জ করে বললো না আমরা ওখানে যাবো না, আমরা ধরো দিল্লি থেকে আসছি, দিল্লিতে আবার এখন রাষ্ট্রপতি ভবন, কিছু করতে পারতো, ওখানে গুলি চালাতে পারতো তাদের উপর, ওখানে গিয়ে প্রচুর জায়গায় আমরা এখানে থাকবো, কিন্তু তারা তো সেটা না বলে, এই এই যে কিন্তু তারা তো, কিছু লোক শয়তানি করে এটা হ্যাঁ, করে নেবে। এবার আমি আপনার বাকি ইয়েতে আসি, যে অ্যাবাউট এইটা কি খালি একটা ক্রাফট, খালি একটা মজা পাওয়ার, খালি একটা নিজের স্বাদ পূরণ করার জায়গা? আমার ইয়েটা হলো যে আমি কোনোদিনই অ্যাক্টিভ সক্রিয় রাজনীতি ছিলাম না, ছাত্র রাজনীতিও করিনি, কিছুই করিনি। বামপন্থীদের একটা অন্যরকম রেসপেক্ট রয়েছে, সেটা কারণ রয়েছে। আমি এই মুহূর্তে আমি মনে করি যে কম্পারিটিভলি তুল্যমূল্য বিচারে অন্যদের তো আমি মানে সরি বলার এটা ইয়ে করা হচ্ছে, মানে ওদের তো ধর্তব্যের মধ্যেই আনি না, যে বাইনারিটা এ নয় ও, আরে একই তো, এখান থেকে গিয়ে জেলে যাবে বলে ওখানে ঢুকে গেছে। তো এই যে লোকদের মানে সার্কাসের মতো লাগে যে এরা কি করে, আরেকটা বলে এলিটিস্ট, ও ইয়ে করেনি বলে, আরে এলিটিস্ট মানে কি, যখন তোমার জ্বর হয় ইয়ে হয় তুমি কি কয়েক ডাক্তার ডাকো না ওঝা ডাকো, এখনো কিছু ডাকে ওঝা, এই জন্য সেম গল্পতে এরা ইলেক্টেড হয়। কিন্তু বুদ্ধিমান হলে আমি আমাদের কি নাম এফআরসিপি এবিবিএসটা, কারণ তারা জানে ছাড়া মানে একটা প্লেন চালানোর জন্য আমি হঠাৎ একজন অটো, আমি কাউকে ইয়ে করছি, তাদের যে যে এখানে অবস্থান তারা ঠিক আছে, কিন্তু ইটস আনফেয়ার অন দেম অলসো। আমি যদি বলি তোকে আমি 10 দিন সময় দিলাম, হচ্ছে না কি, আর নার্স 3 দিনে হয়ে যাবে, হ্যাঁ সময় দিলাম বুঝিয়ে টুঝিয়ে দেবো, ঠিক প্লেন চালিয়ে দেবে, হ্যাঁ তো তারপর ঝড় ফড় এলে কোথায় বোতাম টেপা তো জানবো, কিন্তু একটা মেধা বুদ্ধি, এবং এটা যদি এলিটিজম হয়, এলিটিজম কিন্তু ফুল ভাবে ব্যাখ্যা করা হয়। এক্ষুনি যদি গুগলে দেখেন সেখানে কোনো জায়গায় ওয়েলথ মানি এগুলো ইয়ে, যারা নিজের স্বক্ষেত্রে যারা একদম ওপরের সারিতে, তো সে আমার একটা পুরো ইয়ে চালাবে, তাকে বুঝতে হবে যে যেটা বোঝে না। আমি দেখেছিলাম একবারই ওর ইয়েতে ঢুকেছিলাম, অনেক বই বুঝতে, আমি ভেবেছি উনি তো খুব প্রচুর পড়েন নাকি, রাত্রেবেলা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়তে পড়তে ঘুমোতে যায়, আমি বলছি হয়তো ও মা কাছে গিয়ে দেখি, এটা আগে 2011 কিছু, আমি কোনোদিন ওকে এখনো দূর থেকে দেখেছি একবার হসপিটালে ইত্যাদি, কিন্তু
পরিচয় তো নেই, একটা ছোট্ট গ্রুপ যারা কোনো পলিটিক্যাল পার্টির না, বেসিক্যালি আইটির ছেলেরা, আমরা 5 জন কি 7 জন মনে করেছিলাম যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে না, এবং ওনাকে গিয়ে বলেছিলাম যে এটা আপনি করতে দেবেন না। যেটা কোনটার কথা, করা কোনটার কথা বলছেন? হ্যাঁ এই যে কোনটা অবসর করতে না দেবেন? গুরকে আমরা বলেছিলাম আপনি, আর আমরা ওইভাবে বলেছিলাম যে ইউ ক্যানট টেক, আপনার নিজের যেটা মনে হচ্ছে ডেমোক্রেটিক হ্যানা তানা যেটা করবেন সেটা করলে হবে না। আমরা বলছি আমরা 5 জন আছি, কিন্তু আমরাও তো এখানকার নাগরিক, সিটিজেন অফ ইন্ডিয়া। হ্যাঁ, তো আমরা জোর দিয়ে বলছি যিনি বসে আছেন তাদের তো আমার উঠিয়ে দেওয়ার ইচ্ছেও নেই এবং ক্ষমতাও নেই, কিন্তু আপনার উপর আমি আজকে এই 7 জনের জায়গায় যদি 7 লক্ষ 70 লক্ষ বা কয়েক কোটি লোক আসতো, তো উনি সেই সময় যায় উনি বুঝতে পারেননি, ভালো মানুষ ছিলেন, বলেছিলেন হবে না ওটা, আপনি ইয়ে থাকুন, সেটা কথা। অর্থাৎ আপনারা চেয়েছিলেন যেন সেই, হ্যাঁ, বইটা কাছে গিয়ে আমি দেখলাম সব ম্যানুফ্যাকচারিং মোটর গাড়ি এসবের বই, তার মানে এই লোকটা পড়ছে ওখানে যে বলছে যে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি এখন অনুসারী, ওদের প্রবলেমটা হচ্ছে একটু কঠিন কঠিন কথা ব্যবহার করতে, কমিউনিকেশনে করো। এই যে কৃষি আমাদের দিক, একটা কৃষককে গিয়ে জিজ্ঞেস করে বলতো যে কৃষি মানে কি, কৃষক মানে কি জিজ্ঞেস করুন একজন ভূমি ইয়েকে, চাষাকে, যে ভাই কৃষক মানে কি। আমার বাড়িতে যে আসে সে একটা কৃষক পরিবার থেকে বাসি আসে, সে এই আমাদের দেশের নামটা জানে, ভারতবর্ষ নাম শোনেনি, ইন্ডিয়া নাম শোনেনি, ও বলতো বাসন্তী, ওদের সেটা হলো দেশ। আমরা বলি না দেশ মানে গ্রামে। এবারে বললাম মাসি ওটা তো ঠিক আছে, কিন্তু সেটা তো তোমরা থাকো, আমরা সবাই যে এখানে আছি ব্যক্ত প্রয়াস করলো খুব বাজেভাবে। তখন অনেক টাকার ভেবে বলো বালিগঞ্জ, দেশের নাম বালিগঞ্জ, কারণ বালিগঞ্জ ওর নামে স্টেশন থেকে, এবং সেটা একটু বালিগঞ্জটা ইজ হার বিগেস্ট। এটা আরণ্যকে মনে পড়ে গেল, আরণ্যকে একটা ডায়লগ ছিল, তুই বলছিস যে আচ্ছা তুই ইয়েতে গেছিস কলকাতায় গেছে, বলেছি না যাইনি কিন্তু শুনেছি খুব বড় শহর, কিন্তু ভারতবর্ষ শুনেছি, বলো না এটা কি আরো বড় শহর, সেটা থেকে খুব একটা মুভ করেনি। এখানে আমাদের এদের কমিউনিকেট করতে হবে, কিন্তু ঠিক বলতে হবে যে ভাই তুমি ডাক্তার ইয়েকে ডেকো না, তুমি মারা যাবে, ওঝাকে ডেকে তো কত মারা যায়, কিন্তু তাই আবার সুপারস্টিশন, পয়সা কম লাগে ইত্যাদি সব। সো পলিটিক্যাল ইয়েতে আসছি যে আমার কিছু কিছু জিনিস চরম রাগ হলো, যে এটা এত বড় একটা ক্ষতি, এতগুলো মিথ্যে কথা বলে। আমি বুঝতে পারছি, প্রথম থেকেই বুঝতে পারছি যারা বলছে আমরা ভেবেছিলাম, এই যে এখন একটা বলা হয়নি, আরে তাই তো সিপিএম কে সরানো হলো, আরে সরানো হলো এই লোক এই কি দিয়ে, প্রথম দিন থেকে যে নিজের ইয়ের আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি নাম করছিলাম যে এটা তো দেখেছে না, এখনো পাল্টায় কখনো, টাইগার নেভার চেঞ্জেস স্পট সামথিং লাইক দিস। এবং পশ্চিমবঙ্গের সেই, আমি বলছি না তাদের প্রেসিডেন্সি কলেজ বা মেডিকেল কলেজ থেকেই আসতে হবে, কিনা আমাদের বেসিক ইয়ে থাকবে, মানে সততা। আমি বলি সততার সাথে কি সত্য ভাষণের কোন রকম সম্পর্ক আছে বা নেই, কিন্তু আর এগুলো এরা জানে। আমি বলি হয় সে অত্যন্ত বোকা, বা সে শয়তান, বা দুয়ের সমন্বয়। এবং এখন যেটা করছে, হয় সে ভয় করছে, নয় সে লোভে করছে, বা দুয়ের সমন্বয়ের জন্য করছে। তো সেইখানে একটা জায়গায় আমি দেখলাম যে তিনি তো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, উৎপল দত্ত বলেছেন শোনো থিয়েটার ভালো হয়, না হলে হবে, না হলে হবে। ফর মি থিয়েটার ইজ আ টুল অফ পলিটিক্যাল প্রপাগ্যান্ডা, পরিষ্কার। কোনো রয়েছে সিয়েটা, আপনিও দেখতে পারেন, এই ক্লিপটা রয়েছে। আমি বলে আমি তো উৎপল দত্ত নই, সেই কত জ্ঞানও নেই, পড়াশোনাও নেই, কিছুই নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা আমার বলা উচিত কোনোভাবে। এবং এখন 2-3টে লোক দেখে আমার, এবং আমার একমাত্র কিছু পৌঁছবে লোকের কাছে। আমি তো স্ট্রিট কর্নার মিটিং এ এখানে কেউ এলোমেলো অসংলগ্ন কথা বলছি, আর মানে অনেকের ধারণা আমি ভীষণ লিপটাং, ভীষণ উইটি, কথায় কথায় ওয়ান লাইনের বলি এবং ধরে রাখতে পারি, সেটা একেবারেই না। সুতরাং আমি কি একটা যে অনেকে যারা বাগ্মী হয়, কিন্তু যারা ভালো কথাও বলে তারা তো পায় না ভোট, মানে আবড়ি জাবড়ি যা যত অশিক্ষিত তত বেশি পাবে। সেটা হয়তো একটা আইডেন্টি পলিটিক্স, যেমন দলিত হলে দলিতকে দেবে, সে যতই করাপ্ট হোক, মায়াবতী মানে ওর 2000 জুতো ছিল, এতগুলো কোটি কোটি টাকা মূর্তি করেছে, বলছে খুব ভালো, দলিতের মেয়ে এটা করতে পারছে, মানে দ্যাটস এন্টাইটেলমেন্ট, তোমরা করেছো হয়তো, সত্যি তো তাদেরকে
করা হচ্ছে, তো একজনকে পেলো, সবই সালা প্রেসিডেন্সি কলেজ, কেউ বাংলায় সাম্মানিক, কেউ অক্সফোর্ড কেমব্রিজ ইত্যাদি, সবাই বাবু। সেখানে আমরা একজনকে পেলাম যে আমার মতো দেখতে, আমার মতো কথা বলে, আমার মতো মিথ্যে কথা বলে। হ্যাঁ, কারণ আমি বলছি না গরিব মানুষ মানেই মিথ্যে কথা বলে, বড় লোকরা আরো বেশি বলে, কিন্তু ওই আর কি, মানে এটা তো সাধারণ লোকে বলে থাকে, কিন্তু একজন স্টেট যে চালাচ্ছে তার পক্ষে এটা বলা যে সেটা শোভন নয়। সে আর খালি আমাদের রাজ্যে বলছি না, আমাদের দেশে এবং আমাদের পৃথিবীতে এখন যে সার্কাসটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, তো জানি না এটা কতদিন এরকম একটা ব্যাপার চলবে। সেই সময় আমার মনে হলো ভবিষ্যতের ভূতটা আমি যখন করছি তখন কিছুটা ওইটা যে আমি কেন, আপনি বলে ভূতের ছবি, আমি কোনোদিন আমার অনেকবার বলতে সিকুয়েল করো, একই প্রডিউসার বলছে আর করবো, আমার ওই এক জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে সিকুয়েলস করবো। যখন এইটা করতে গেলাম আমি একটা কিছু বলতে চাই, কি বলতে চাই আমার মাথায় ছিল, এবং কেউ বলছে এই সময় যা যা ঘটনা ঘটছে, এই স্টিং অপারেশন হোক, এই হতো, সেটা কোনো ছবিতে কোনো ইয়ে থাকবে না। এই সময়টার মানে জানলা দরজার বাইরে যা হচ্ছে সেটা কিছুতেই ঢুকবে না ছবিতে। ইনফ্যাক্ট পরবর্তীকালে আজ থেকে 30 বছর বাদে যদি এই ছবিগুলো দেখে, তখন কিন্তু ওরা এটা যে খুব পিসফুল ছিল তা ভাববে না, ওরা বুঝতে পারবে যে এমন কিছু গ্যাগিং ছিল, কণ্ঠরোধ করা ছিল, যে কিচ্ছু ঢোকেনি। সেটাকে তো ভাঙা দরকার, যে সবসময় আপনি জিতবেন তা না, যেরকম কানাইয়া বলেছে যে ইউ ডোন্ট ফাইট এভরিথিং টু উইন দ্য ব্যাটল, ইউ ফাইট টু সে দ্যাট দেয়ার ওয়াজ সামওয়ান ইন দ্য ব্যাটল, যে দাঁড়িয়ে যেটা ওর মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না সেটা বলবে, বা তার যা করার, তাতে সে হয়তো মানে তার একদম অবধারিত তার হার এবং মৃত্যু হতে পারে। সেই সময় আমার মনে হয়েছিল, এবং কেউই পারবে অনেক ব্যাপারে, এগুলো লম্বা ইয়ের মধ্যে যায়নি, যাচ্ছি না, কিন্তু সেই সময় আমার মনে হয়েছিল যে ভূতের যদি বলি যে অনেক দত্ত একটা ভূতের ছবি করবে, তখন আরেকটু বেশি লোক, এবং সেটার জন্য সেই সাথে সাথে পেছনে ওরা বুঝে গেছিল কি লেগে গেল আমার, সেই ইনজাংশন হলো, উকিল, পুলিশের নিজে এসে বলছে আরে দাদা আমরা কি, আমাদের এখন এসে প্রেশার দিচ্ছে একজন উকিল, তিনি একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তির কাছে, এবং তাকে একদম ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রযোজককে দিয়ে করা হচ্ছে, ওরা তো সামনাসামনি আসবে না যে এটা সিকুয়েল হচ্ছে, এই হচ্ছে সিকুয়েল, আমাদের রাইট, সবগুলোই কন্টেস্ট করা যায়, কিন্তু আমি তখন ছবি করছি। ফাইনাল ডেথ থ্রেট, তাছাড়া হেড অফ দ্য, আমি জানতামই না এতদিন 30 বছর ধরে কাজ করছি যে ফেডারেশনের হেড কে, হঠাৎ শুনলাম কি একজন রয়েছে, সে কি মন্ত্রী ভাই, তিনি হঠাৎ করতে গেল, মানে এটা না, ওনার একটা কার্ড রয়েছে নাকি অ্যাসিস্ট্যান্ট, তাই বলো তাহলে উনি আসুন আমার ছবিটা দেখি কিরকম, মানে নিশ্চয়ই খুবই ভালো, গিল্ডের প্রেসিডেন্ট, বেস্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই হবে, কম্পিটেন্ট হবে নিজের কাছে, কারণ নিজের কাছে ভালো হলো তো তখন তোমাকে সেই উচ্চ ইয়েতে দেখাবে, মানে ডাক্তারদের অ্যাসোসিয়েশন যে ভালো ডাক্তার কি তো দেওয়া। যাই হোক, এখনো তার সাথে মুখোমুখি হয়নি, কিন্তু হঠাৎ দেখলাম একদিন আমার ইয়েরা বলছে যে খবর এসছে সব টেকনিশিয়ানরা চলে যাবে। এমনিতে এরকম অদ্ভুত অদ্ভুত আসেই, যে এরকম কি একটা ফেস ইয়ে হচ্ছে, অ্যাওয়ার্ড ফাংশন হবে, সেদিন শুটিং বন্ধ, তুমি অন্যদিন করে নাও, সেকেন্ড স্যাটারডে নাকি সানডে একটা আছে, সেটা করলে অন্যরা প্রায় পাশেই যায়, কিন্তু এইখানে বলে দিলেই যায়। বা ওই অনেকে আমায় বলে আরে এটা কি বলছেন অনেকটা, আমাদের তো মিছিলে হাঁটতে পারে, এবং সবাই যে যায়, যার ইচ্ছে আছে সে যাবে, তাকে সে ছুটি নিয়ে নেবে। কিন্তু আমি বললাম এটা তো ইললিগাল, এটা অন্যদিকে তাকিয়ে টাকিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। আর মানে আমি বললাম এইটুকু ঠিক আছে, আমি এইটা আমি বলবো, আমি একটা বিরাট, যেটা বললাম বিপ্লবীও না, সাংঘাতিক যে বীরপুরুষ, বরুণবাবু বন্ধু তো একটা কথা আছে, আমি বীরপুরুষ কিছু না, কিন্তু কাপুরুষও না, হ্যাঁ, মানে আমার নিজের অন্য জিনিস ভুলে যাও, অন্য কে কি ইয়ে করলো, আমি নিজে যখন দাঁড়াচ্ছি সকালবেলা, এতটা যদি নিজেকে হীন মনে হয়, এবং কোথাও একটা কনভিকশন ছিল যাতে তো ওটা ফেরত এলো, তো ছবিটা তখন তোমার পাশে এসে প্রচুর লোক দাঁড়ায়, এই যে সৌমিত্র দাকে শুয়ে রয়েছে, সৌমিত্র দা নিজে, আমি একবারও ইয়ে থাকলে মেয়ে বলতে পারবো, উনি নিজে আমায় ফোন করেছে, মাধবীদি যার এদের খুবই ক্লোজ, এই আমাদের মুখ্যমন্ত্রী ইত্যাদি, কিন্তু উনি নিজে ফোন করেছে, রীনাদি তো আরোই বেশি ইয়েছিল, এবং আমার সাথে প্রচন্ড তর্ক হয় যে ওই হিন্দুর বিয়ের ব্যাপারে, কিন্তু উনি এই সময় মনে হয়েছিলেন যে এইটা বাড়াবাড়ি করছে,
হচ্ছে এবং প্রায় কম বেশি, কারণ এইটা না বললে খুব মুশকিল ছিল। তরুণ মজুমদার তো ঠিক আছে, তরুণ মজুমদার নয় লেফট, অনেক সমীর রায় ছিলেন, শঙ্খবাবু বাড়ি থেকে সেদিন শরীর খারাপ হয়ে যায় কিন্তু মেসেজ পাঠিয়েছিলেন। এবং এটা দাবানলের মতো, একটা খবর কাগজে একটা, ওদের ক্যামেরা এলো আমাদের সাথে, দুটো ক্যামেরা, একটা বড় নিউজ চ্যানেল, তারপরে কিছু নেই, ফোন করেছি, বললো দেখাতে দেবে না অনেকটা, আমরা করেছি, আমরা নিজেরা বসে বসে মজা করছি। আমি বললাম তুমি কোম্পানি কামাল দরিয়া মেটাল, তো যেটা হচ্ছে সেটা হলো তোমরা এতে এই যে দুজনের এক্সট্রা ক্যামেরাম্যান রেখেছো, তাদের একটা খরচা হচ্ছে, সেটা তোলার জন্য তুমি না পেলে তুমি সরকারের থেকে আরো আরো 6টা মুখ বেশি, একই মুখ 10টা ছিল আর একটু 6টা হলো, আরো কিছু 50 লাখ কোটি টাকা ওদের মাইনেটা বেরিয়ে। এইবার যেটা হবে যে তুমি যে নিউজটা করবে সেটা নিউজ না, বা যেটা নিউজ সেটা তুমি দেখাচ্ছ না, লোকে দেখছে রাস্তা দিয়ে যেতে এতজন অনশন করছে, তার অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারপর 28 দিন যদি যখন রেকর্ড ব্রেক হচ্ছে, চকলেট স্যার দিচ্ছে অনশনের থেকে, তখন সে এসে হুড়মুড় করে এসে এমন ভাবে প্রেস তাদের ওপর দিয়ে গেল যে তাতে তারা ইনজোর্ড হয়ে গেল। তারা না হচ্ছে খাওয়া দাওয়া করেছে, ওপরে একটা প্লাস্টিক দিতে দিচ্ছে না। এখন যে কোনো জায়গায় মিনিমামই হলো মোবাইল টয়লেটস, পৃথিবীর যে কোনো, মানে দিস ইজ আ ল, উল্টো ওখানে ইয়ে তালা দিয়ে দিচ্ছে, পাশে প্রেস ক্লাবের ইয়ে রয়েছে, জল খেতে দিচ্ছে না। আমি যেই পার্টির হোক যাই হোক, এবং অনেকেই বলেছে, ওদের থেকেও বলেছে, আমি বললাম সেটা বলুন, কারণ কোনো না কোনোদিন আপনাকে বলতে হবে, আপনি যেই ইয়েতেই থাকুন। তো সেইটুকু বলা, আমি তো একটা বিরাট, এবং সবাইকে আমার ছবিতে তো কিরম সিপিএম কেও ইয়ে করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, ইয়ে তো হয়েইছে, এবং মারাত্মক জায়গায় হয়েছে, মানে সে গরু গরুর লেভেলে গেছে। তো সেখানে তো আমি যদি ভাবি বাবা একটু এসে আমার বজরং দল দিল আর কি, কিন্তু আমি মনে করেছি যে এখন আমি যে কলকাতাটায় বড় হয়েছি সেটা কিছুটা হলেও রয়ে গেছে, অনেকটাই পাল্টেছে হয়তো, কিছুটা সেরকম লোকজন রয়েছে। এবং ওই সময় কিন্তু আমি দেখলাম মানে ওদের সোশ্যাল মিডিয়া আর এমনি লোক হঠাৎ আমায় ডাকছে দুর্গাপুর থেকে, কি ভাই ওখানে ওরা মিছিল, আমি গিয়ে দেখলাম কলকাতা থেকে বড় মিছিল হচ্ছে। তারপর একটা পয়েন্টে আমার সেদিন গেলাম, বিরাটিতে গেছিলাম, বললো এখানে বিশাল, আমি জানিও না। সো দ্যাট বিকেম দ্যাট ওয়েন্ট আউট অফ, খালি সেটা সিনেমার জন্য, ভূতের ভবিষ্যতের জন্য নাই। এবং সেটা বলেছিলেন, একটা প্রোগ্রাম হচ্ছিল, রিনা দিয়ার সৌমিত্রদা ছিলেন, আমরা কিন্তু অনেকের জন্য করছিলাম, আমরা করছিলাম বেসিক্যালি যে কোনো ছবি যাই সে যদি ছাড়পত্র পায়, একটা স্টেট ঠিক করেছে, প্রথমত এই সেন্সর বোর্ডটাকে নিয়েই অনেক বিতর্ক আছে, কিন্তু সেটা পার হয়েও যদি তারপর এরকম এবং তারা এত বুদ্ধু আছে যে স্বীকারও করতে চাইছে, বলতেই পারছে না দিস ইজ নট মাই সাবজেক্ট, এবং কোথাও হয়েছে পৃথিবীর সিনেমার ইতিহাসে যে একটা স্টেট গভর্নমেন্টকে 20 লাখ টাকা আমাদের ইয়েতে, আমি বললাম আমার প্রডিউসার পেয়েছে তো, বন্ধু এই তুই আমার ট্যাক্স পেয়ারের পয়সা থেকে পাচ্ছিস, হ্যাঁ ইয়েতে কিরম ওই পেনাল্টি করেছিল যেটা, তো বলছে তুই এখন আবার এটা নিয়ে এজিটেশন করবি নাকি, আমার কষ্টে এত আমার লস করেছে, বিশাল লস হয়েছে, একদিনের পর তুলে নিয়েছে, এবং ও দাঁত চেপে পড়েছিল, সেটা ও করেছিল ওই বলেই করেছিল, আর কেউ করতো না, কারোর সাহসও হতো না। এবং এর দিল্লিতে থাকে এক আমার ওর বাবা বিশাল বড় ফিজিসিস্ট ছিল, হ্যাঁ আমাদের এখানে অ্যাটমিক রিসার্চে, তো এরা ওইসব লোকেদের ইনফ্লুয়েন্সে বড় হয়েছে, নিজে অত্যন্ত অনেস্ট একটা ছিল, হ্যাঁ, এবং একটি পুরো ট্যাক্স পেড টাকা থেকে দিই, ওর ওয়াইফ, যেটা ওরা জানতো না, অভিষেক মানু সিংকে 1 কোটি টাকা আমাদেরই পয়সা দাঁড় করি, ও একটা ইয়াং টিম দাঁড় করিয়েছিল, ও কাদের জন্য, আনন্দ পাটওয়ারকারের জন্য দাঁড়ায়। ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এর মেয়ে, অত্যন্ত মেধাবী, কর্পোরেট ওয়ার্ল্ড হঠাৎ ছেড়ে ও অ্যাক্টিভিজমে যেতে চায়, এলএলবি করে কিছুদিন আগে, এবং ও এই ধরনের কেস করে, ও বলে বছরে একদিনও সব ক্লায়েন্টদের ডাকে, তো বিলি ওর হাজবেন্ড, মেয়েটির নাম হলো ও দক্ষিণ ভারতীয়, ইন্দিরা অনিনায়, তো বলো যে ইন্দিরার সব ক্লায়েন্টরা আসে, সেখানে একজন হয়তো খুব পলিশড একটা কেউ লোক এলো, একজন ফিল্ম মেকার হলো, আবার টুক 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 করে বাড়ির সামনে আওয়াজ, আর রিক্সাওয়ালা আসছে, সে ওর ক্লায়েন্ট। তো এইবার এই স্পিরিটেড কিছু ছেলে, ওরা কিন্তু বিরাট বিখ্যাত হয়ে গেছে, মানে লিগাল সার্কেল, এই একটা ইনডাইটমেন্ট, এবং আমি আর বেশি কিছু বলতে চাই না, এটা খুবই তাদের পক্ষে অপমানজনক হবে, এবং
ওরা তো সবাই দায়ী না যাদের এগুলো করতে হয়েছে, তার মধ্যে একজন আমার বন্ধুস্থানীয় রয়েছে। তো পরবর্তীকালে আমার বলেছে এত হেল্পলেস লাগছিল তোমার সাথে যোগাযোগ, কিন্তু আমি জানি এটা কেন। তো সেই সময় আমি যেটা আমার কনসিডারেশন ছিল যে আমি এটা যেভাবে হয় বলবো। এবং যখন আমার বন্ধ করে দিতে আসছে তখন আমাকে পুলিশ এসে বলছে, আরে দাদা আমি তো আপনার ফ্যান ট্যান বলছি, তো ফ্যান করতে দিন। বলে এইসব বলছে পেছনে কি করবো বলুন তো, আমি বলেছি ইয়েসি করে আমি বুঝবো কি করে, দুটো লোক ডায়ালগ বলছে আর ইয়েতে দাঁড়িয়ে। তো আমি সেটা বলুন, বলে না করবো না, কালকে আমাকে আসতেই হবে, আজকে আপনি যেভাবে আজকে আপনি রাত হলেও করুন, আমি আপনাকে এনশিওর করছি যে মানে ওদের মধ্যেও তো সেন্সিবল ভালো লোক থাকে কিছু। তারপরে আমি ইমিডিয়েটলি বললাম যে এই শোনো, আর আমি লোকে জানে আমি প্রচন্ড বেশি খুঁতখুঁতে চেঁচেমেচি ঝামেলা প্রচন্ড করি, যেটা প্ল্যান করা আছে সেটা থেকে ডিভিয়েট করতে হবে, এইখানে ঠিক উল্টোটা হবে। আচ্ছা ওইটা করা যাবে না, পেছনে গ্রিন স্ক্রিন মানে যারা জানে সিনেমা দিয়ে সেটা দিয়ে কর, আমরা পরে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে পুরো স্টাইলটা পাল্টাতে হবে। এবং কনস্ট্যান্টলি ওখানে স্ক্রিপ্ট গুলো চেঞ্জ হচ্ছে, আচ্ছা এটা হবে না। তারপরে এরকমও হচ্ছে যে লোকেশন বোলপুরে যাচ্ছি, ওইখানে ওদের খবর চলে যাবে, বর্ধমানে একটা জায়গায় আমাদের চেনা প্ল্যান্টের ঘেরা জায়গা, সেখানেও পুলিশ এসেছিল। হ্যাঁ, উল্টো সে ঝাড় খেয়ে চলে গেছে, কারণ আমি ভেবেছিলাম ওই পুলিশের লোকগুলোর এক্সট্রা মানে যাতে পুলিশের ড্রেস পরে নিয়ে যাওয়া হচ্ছে অভিনয় করার জন্য। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি আছে জানি না মারতে হবে, গাড়ি আজ করছি। তো করতে আরম্ভ করলো, তারপর বলছে গেল আমাকে কৌশিক সেন নাকি অভিক বলেছে, আরে বাবা ও কিন্তু একটা সত্যিকারের পুলিশ, তাকে দিয়ে তুমি অ্যাক্টিং করাচ্ছ তারপর আবার বকছো। তো এই আর কি। তো সুতরাং সেইখানে কিন্তু কিন্তু আমার যতদূর আমার আমার ক্ষমতা, আমি সেইটার মধ্যে ফিল্মটাকে ঠিক মতো করে সেটাকে দায় সারা করে আমি করছিলাম না, কিন্তু কিছু তো এফেক্টেড হচ্ছে। মানে আমার ইয়েটা হলো কোনো রকম আমি শেষ করবো, এবং করেছি। সে যে কি অসহ্য যন্ত্রণা, আমি দুদিন ফেন্ট করে আমার এমনিতেই ডেথ থ্রেট হচ্ছিল, যাই না কি সব অদ্ভুত অদ্ভুত, তারপর লয়ারের থ্রু দিয়ে তুলে নেবো, আমার লয়ার তো ভীষণ চিন্তিত, তাহলে তুলে কোথায় ভালো তো লিফট করাতে বলে, বলে না ওটার অন্য মানে। মানেটা কি? ঘুম হয়ে গেল। তো আমি বললাম তোমার থ্রু দিয়ে সব সেট করাচ্ছে, তুমি সেটা শুনে চলে এসছো। তো এনিওয়ে, তো এইগুলোর মধ্যে দিয়ে শেষটা করা গেল, এই ইয়েরা রইলো আমাকে আরো কিছু ইম্পা। হ্যাঁ, এটা সরকারি ইয়ে, সরকারি না বাট কোয়াজি আই থিঙ্ক বলে অটোনমাস, কিন্তু অনেকেই তো সাহস পায় না। ওরা সাংঘাতিক ভাবে আমার পাশে দাঁড়ায় যে এটা তো হতে পারে না, আপনার যাই হোক। এবং আমার ইয়েটা ছিল এটা বলতে হবে, এবং বলতে আমি আমি যদি খুব ভালো কম ইয়ে হতাম, স্ট্যান্ড আপ কমেডিয়ান হতাম, তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতাম এটা। আমি যদি গুয়েডিকার মতো ছবি আঁকতে পারতাম তাহলে সেটা দিয়ে বলতাম, কিন্তু সেটা একটা সার্টেন অ্যামাউন্ট মানে কাইন্ড অফ লোক তাদের কাছে, যাদের ওরা জিজ্ঞেস করছে এটা আপনি কি এঁকেছেন, বলছে এটা আপনারা এঁকেছেন, আমি কোথায়, ওই যারা ফ্যাসিস্টদের সৈন্যবাহিনী তাদের বলছে। তো সেই অত তো আমার ক্ষমতা নেই আমার, এবং আমি সেইটুকু ক্রিটিসিজম অনেকের কাছে, যেরকম সুশোরায় নাম করা কেন ও বলে অনেকদা এটা কিন্তু আমার তোমার সবচেয়ে ইন্টারেস্টিং ফরম্যাট ওয়াইজ, কারণ ওরা এই ফিল্ম ইনস্টিটিউটের লোকজন ওদের এই ভাঙা চোরা আগেরটা পেছনেরটা আগে, এবং একটা অবসার্ডিটি এসছে। এই যে ওরা বলো কি একটা গল্প কোথা থেকে কে চলে যাচ্ছে, সামুরাই কোথা থেকে আসছে, আমি বললাম যে তুমি হজওয়ার্ল্ডের গল্পটা কি, কোথা থেকে কাকেশ্বর কুচকুচে আসছে, কোথা কোথা থেকে ব্যাকরণ শিখে আসছে। হ্যাঁ, সো দেয়ার ইজ মানে ননসেন্স ওয়ার্ডস ইজ নট ননসেন্সিক্যাল, অনেকে সেই ডিফারেন্সটাও যায়। কিন্তু এইটার মধ্যে একটা ওরকম পাগলামি একটা ব্যাপার ছিল, কিছু কিছু জায়গায় হয়তো আরো হতে পারতো, সেটা সব জায়গায় যে আমার বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য হয়েছে তা না, কিছু কিছু জায়গায় হয়তো আমি মানে অ্যাকচুয়ালি পারিনি, আমার অক্ষমতার জন্য হয়েছে, সেটা মিলে। কিন্তু সেই সময় আমি যে মনে করি মেনলি ছবির শর্তগুলোকে পূরণ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই আমি কিন্তু বললাম যে না, আমি এটাকে ওই যে যেটা বলবো টুল অফ প্রপাগান্ডা, সেটা ভূতের ছবি করতে হলে করতে হবে, যদি সেটাকে লাভ স্টোরি দিয়ে বলা যায় সেটা করতে হবে, যেটা ইচ্ছে করবো, কিন্তু আমি এটা বলবো, তারপরে সে যায়। আর এমন কিছু একটা যে ইয়ে মহান কাজ করে ফেলেছি যে বিরাট বিরাট, তা আমি মনে করি না, কিন্তু সেটা লোককে বলতে হবে দাদা অত কিছু না, এবং তারপর থেকে তো বলতে আরম্ভ করলো লোক, এরকম তাদের কি বা কি হচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, একটা আরামবাগ টুবিকে ঢুকিয়ে দিয়েছে করছে, এবং উল্টো দিকে আরেকজন বসে রয়েছে যে এখানে কেউ যদি এখন ঢোকাতে যায় তাদেরকে প্রোটেকশন দেবে। আমি জানি না আপনারা কাদের প্রোটেকশন দেবে বা না দেওয়া হবে। তো সেইটাই আমি তো আমাদের সব, এই যে বন্ধু বান্ধব চেনা আমার থেকে ছোট সব সংবাদ মাধ্যমে আছে, তারা অনেকে খুব মরমে মরে যায়, অনেকে ঠিক আছে, যারা সাংবাদিকতা করতে আসে তারা তো, তাহলে তো তারা একটা ব্যাংকে চাকরি করতে পারতো। এইটা এসছে যে এরকম একটা এক্সাইটমেন্ট, একটা রোম্যান্টিসিজম, একটা কোনো জায়গায় আইডিয়াল, এই কথাগুলো বলতেই তো আমাদের দ্বিধা বলে। এই যে আদর্শ, হ্যাঁ, বিশ্বাস করলেই লোকজন এবং আমরা বিশ্বাস করি যে নিজেদের এই কথাগুলো বলতে ইয়ে লাগে যে আমি সৎ, হ্যাঁ, কেউ যদি এসে বলে আমি সৎ, সাথে সাথে বুঝবে সে চোখ, যেটা রাত দেখা গেছে। এনিওয়ে, এই তো হলো। কি তোমাদের প্রোগ্রাম কতক্ষণের হবে ভাই? না, আমি একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আর একদম শেষ মুহূর্তে যে কথাটা আপনার কাছে আমি জানতে চাইবো, এটা 2 ঘন্টা আহ, আমি আচ্ছা, যে আমি কথাটা উল্টো পাল্টা বলছি সুতরাং প্রচুর মেটেরিয়াল পাচ্ছে, তাই তো? ঠিক আছে। আমি একটা কথা যেটা আপনার কাছে জানতে চাইবো একদম শেষ মুহূর্তে এসে, যে একজন সমাজ সচেতন মানুষ, একজন চিত্র পরিচালক, একজন শিল্পী, সব মিলিয়ে রাজ্য তথা দেশ যে পরিস্থিতিতে আছে, আগামীতে কোন পরিস্থিতিতে যাক আপনি চাইবেন? এবং আমি যদি খুব পার্টিকুলার টার্মে বলি, 21-এ ভোট আছে বা আগামীতে ভোট আছে, রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি, কি বলতে চাইবেন না, আপনি, কি মেসেজ রাজনীতি দেবেন আপনি? দুরকম হয়, একটা হলো একটা অনেক বেশি বা কি বলবো ঠিক, সার্বিক ইয়েতে ঠিক। রাজনীতি, আরেকটা হলো আর একটা খুব ছোট ভোটের যে রাজনীতি, সামনে ভোট। পার্টি পলিটিক্স, পার্টিজান যেগুলো। হ্যাঁ, রাইট। তো সেটা আমি কি ভাবি, হুম। আমার কিছুটা কিন্তু এটাকে আমি বলবো পরিবর্তনশীল বলবো না, কিন্তু আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে লেফটরা এগুলো বলছে, ওরা কিছু ওদের চামচা পামচা এখন যারা অন্যদিকে গেছে, তারা প্রতিক্রিয়াশীল আর কিরম আমাদের প্রগতিশীল, এই ডিফারেন্সটাই জানতো না। এই শব্দগুলোর মধ্যে হয়তো তাদের নামেরও কিছুটা অংশ রয়েছে, সেই জন্য হতে পারে যে তো এইরকম লোকজনকে এন্টারটেইন করতো, সুতরাং সেটা হওয়ারই অবশ্যম্ভাবী ছিল। আমি বলছি যে দেখো, ওয়ার্ল্ড ভিউ ওরম ভাবে বলতে গেলে লোকে বলবে ইউটোপিয়া। আমি কোনো এই যে দেশ আলাদা করে হবে, হ্যাঁ, তাদের একটা ভিসা থাকবে, ইয়ে থাকবে, আমি আমি সেটা মনে করি না। বর্ডার টর্ডার দেওয়া ইত্যাদি, সেটা জন লেননও মনে করেনি, যার জন্য ইমাজিন গানটা লিখেছেন যে নো কান্ট্রি নো রিলিজন। তারপর বলেছেন যে ইফ ইউ থিঙ্ক আই এম আ ড্রিমার আই এম নট দ্য অনলি ওয়ান। আর এটা হওয়া সম্ভব, মানে ইটস ইউটোপিয়া বলে আমরা চিনি। রবীন্দ্রনাথও তাই বলেছে, যেখানে ওই ন্যারো অর্থাৎ আপনি আপনার বক্তব্যের সমর্থনে যুক্তি এবং কিছু উদাহরণ জোগাড় করছেন আর কি। কে? আপনি আমি আপনার যে বক্তব্য, আপনার যে না ভাবনা, না, তার এখন সপক্ষে সেটা যে আমাদের রয়েছে একটু বড় বড় লোকেদের নামটাম না বললে হয় না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা ইভলভ করেছে ওভার দ্য ইয়ার বিভিন্ন ব্যাপারে। মানে সেটা রাজনীতি তো ওই যে বলে না সব জায়গায় আছে, রাজনীতির বাইরে কিছু নেই, সেটা ঠিকও। আবার আমি বলছি সবকিছুই এগুলো চেঞ্জ করে, মানে অ্যাবাউট রিলিজিয়ন, অ্যাবাউট গড, অ্যাবাউট সেক্স, অ্যাবাউট সো মানে দেবদি যে ভক্তিও আপনার উঠে গেছিল একটা কিন্তু সময়, আমি আপনি যদি বলেছেন বয়েল দেবদি আউট যে করে ভক্তি ধীরে একুশে ধীরে। ইয়ে করি, আমি বলবো যে আমার কাছে যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে, আমি তাকে এই ইয়েতে তো আর কিছু করার নেই, আমি তো বসে থাকতে পারি না যে একজন কেউ আসবে। যেরকম যখন আপ এসেছিল, হ্যাঁ, তখন হাতে একটা সর্বপাওয়ার, মানে আমি আমি কোনো পার্টির কোনো ইয়ে না, আমি কিন্তু ফোনে ওদের মেম্বারশিপ নিয়েছিলাম, কারণ সারা পৃথিবী থেকে লোক এসেছিল। কেউ যদি ওই ইয়েটা পায়, তাদের কাজ ছেড়ে এসছে, তারপরে ডিসিলিউশন। ইনফ্যাক্ট তখনই আমার দেখো আমি এটা করছি তো, তো হাউ হাউ করে কাঁদলাম যখন ওরা, কিন্তু আমি বললাম যে আমি ডিসিলিউশন হব, সেটা আমি জানতাম হব। তারপরেই লেগে গেল এই ওদের অন্য যে বড় লিডারদের সাথে গন্ডগোল, অনেক অন্যান্য করার ব্যাপার হলো। কিন্তু অন্যদের থেকে এই যে আতিশি মারলেনা, যার সারনেম নাকি মার্কস এবং লেনিনের ইয়েতে হয়েছে, এখন আর সেটাকে করে না, কারণ সেই যে মানে আমাদের গভর্নমেন্ট স্কুল একদম মানে আমূল পরিবর্তন খোলনলসে পাল্টে দিয়েছে, এবং এটা বলেছিল যে এমন স্কুল করব। আমার এইগুলো এখন সেটা বলে যে আমি যদি
এটা যদি সমাজতন্ত্র হয় তাহলে সমাজতন্ত্র যে কারণ এইগুলো আমার নিজের না, ওই যে একটা 10-এর স্কেলে এদিকে বাঁদিকে বাম যদি ধরি ডান, তুমি কোথায়, সেন্টার, লেফট অফ সেন্টার, লেফট কতটা লেফট, রাইট হলে কতটা রাইট, এইগুলোর দরকার নেই। আমার আমার সেটা মনে হয় যে হোয়াট ইজ রাইট ইজ হোয়াট ইজ, মানে হিউম্যানিটেরিয়ান দিক থেকে কোনটা ঠিক। শ্রমজীবী ক্যান্টিনের প্রচুর লোক যারা বামপন্থী নয়, যারা বাম বিরোধী, আমি নিজে তাদের ইয়েতে দিয়েছি, বা এক সময় খুব ছিল বামপন্থী, এখন অন্য সে বিরাট বড় ইকোনমিস্ট ইত্যাদি, কিন্তু বলেছি যে এই যে দিস ইজ দ্য রাইট পলিটিক্স, যে আমার স্টেটের দায়িত্ব হলো আমার যেটুকু রিসোর্স আছে, আবার সেটা বলছি, এটা কিন্তু একজন বড়লোক ভাবে, মানে একজন বলতে বলেছে there are have and there have nots. I'm the have, so why should I bother about the have nots? Not for any humanitarian, because the have nots will come and maro danda to you if you make them more not. এখন কতটা অ্যাডাম স্মিথ হবে আর কতটা কার্ল মার্কস হবে তার সব কোনো একটা জায়গায় কনভার্জেন্স হবে, কিন্তু ইটস ফর দ্য এক্সপার্টস টু ডিসাইড। আমি ততটা আমার ইয়ে নেই, কিন্তু একটা ওভারঅল একটা ফেয়ার, যেটা সোসাইটি বলে ওয়েলফেয়ার স্টেট, যেখানে আমি মনে করি যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো মোটামুটি স্টেটের রেসপন্সিবিলিটি হবে। নাহলে যা হচ্ছে এই যে কোভিডের সময় বেশি প্রত্যেকটা স্কুলে যে ইংরাজি নাম দেওয়া খোঁচো স্কুল, তার কি যে শেখায় কি না শেখায় বলছে, আর যাচ্ছেই না স্কুলে ল্যাব ফ্রি আর কম্পিউটার, কোথায় কম্পিউটার, এই জিনিসগুলো সেখানে হবে। কারণ আমরা দেখেছি ঘুরে ফিরে, আমি তো বলছি না যে ব্রাঞ্চ কাট যেরকম লেফটরা বলে যে কোনো সবকিছু সরকারি হওয়া উচিত, সেটা আমি জানি না, মানে আমি নট কম্পিটেন্ট এনাফ, কিন্তু যেটা দেখা গেছে যখন পরিযায়ী শ্রমিককে দিতে হচ্ছে তখন রেলওয়েজ যেটা গভর্নমেন্টের সেটা ব্যবহার করতে হচ্ছে, যখন বাইরে থেকে যাদের আনতে হচ্ছে সেটা যতই গালি দিক, যতই চুরি হোক, যতই হোক, এয়ার ইন্ডিয়া। আমার একটা বেসিক জিনিস যে কেন বলা হয় যে এই সরকারি, বিকজ দে আর নট এফিশিয়েন্ট। কেন না এফিশিয়েন্ট? কারণ তার কাজ না করলে কেন চাকরি যাবে? হ্যাঁ, একটা হলো ইউনিয়ন থেকে করতে হবে বললে হবে না। এই সুতরাং what we are doing, we are throwing away the baby with the bath water. এই অনেকগুলো জায়গাতে এরা খুব ভালো পারফর্ম করছে বা করে, এবং এখন সেটা হয়ে গেছে। এটা একটা অদ্ভুত মিথ যে তুমি কোন রকম একটা ইয়ে করে একে ধরে ওকে ধরে পয়সা দিয়ে করে ঢুকলে ব্যাস সারা জীবন তোমার, আরে তোমার ওই যে, আর কেউ যদি বলে ডু ইট নাও, সাথে সাথে গেল তার সঙ্গে, আচ্ছা ডু ইট নাও। আমার পাশের বাড়িতে একজন যেতেন রাইটার্স বিল্ডিং, কট্টর দিয়ে, মানে প্রথম গিয়ে সিপিএম কে ভোটটা দিয়েছে, যেদিন ডু ইট নাও হয়েছে ওর তো বাজার টাজার করে ঘুরে টুরে এসে উনি মোটামুটি 11:30-12টা নাগাদ বেরোতো, আর প্রাইভেট চাকরি করতে গালি দিত দেয়, আমাদের সারা সকালে উঠে এ করতে হচ্ছে। এখন তখন উনি বাজারে যাচ্ছে যখন ওরা অফিসের জন্য, মুহূর্তের মধ্যে অন্য উল্টে গেল, ডু ইট নাও মজা পেয়েছে। যদি মাদ্রাসাকে আধুনিকরণ করবে, আচ্ছা দেখছি ইয়েতে আমাদের হিসেব চাইবে যে কোথা থেকে টাকা আসছে। আরো কয়েকটা জিনিস, যে বিয়েতে তোমার অ্যাস্ট্রো বা লজার, এই যে তিনি পুড়ে মারা গেলেন বেচারা, খুবই খারাপ ইয়ে করে, কিন্তু বুদ্ধবাবু কিন্তু বলেছিলেন সব বন্ধ করে দিয়েছিলেন। এই টেলিভিশনে এরা বড় বড় খুব নিজেদের প্রগতিশীল বলে বড় বড় কথা বলে, অ্যাঙ্কার এটসেট্রা, আর তারপরে বলে পয়সা দিলে আমাদের করতেই হবে। তাহলে প্রণালী থাকে, তাহলে আমার কোনো প্রবলেম নেই, তাহলে অন্য জিনিসের নিষিদ্ধ ইয়ে কিচ্ছু রাখবে না, কারণ এটা ক্ষতিকারক বলে আমার মনে হয় যারা, এবং যেই লোকটা এটা করতে পারবে, যে এই চান্সটা নিয়ে সেখানে পার্টি এসে দাঁড়াবে যে আমার ভোট চলে যাবে, আর ঠিক আছে ভোট আজকে যাবে, কালকে যাবে, পরশু যাবে, তারপর যখন তাকে তোমার বোঝাতে হবে। তাই বলে তুমি এই জায়গায় বলছে কোরাপ্ট, অন্য একটা স্টেটে গিয়ে যে কোরাপ্ট, ঠিক আছে বিজেপি কে বাইরে রাখতে হবে, আমি একদম সরাসরি ওদের জিজ্ঞেস করেছি, সেটা সাম্প্রদায়িকতার ইয়ে হল যে শিবসেনা সাম্প্রদায়িক নয়, ফাইন, বাট এখন রিয়েল পলিটিক্স এর মধ্যে আমি যাদের মনে করেছি তাদের বলেছি, সবাই জানে আমি কাদের বলেছি, সেই জন্য আমাকে ঠাউরেছে বামপন্থী, সেরকম কিন্তু আমি কোনো ইয়েই নয়। অন্যগুলো তো কোনো পন্থী মানে নট ইভেন মানে কনসিডারেবল। তো এখন তারা একটা বাইনারি তৈরি করেছে সবাই মিলে,
ওয়াল স্ট্রিট থেকে আরম্ভ করে এখানকার খবর কাগজগুলো, যে কারণ এরা এলে তো বিপদ, আটকে দেবে। আগে যেরকম ওই ওয়ালমার্টকে পাঠাতেন মনমোহন সিং, যে এখানে ঘুরে এসো, এখান থেকে পারমিশন দেবে, তো ওরা তো দেখেছে, যার জন্য হিলারি ক্লিন্টন এখানে 2011 সালে আসে ঘন ঘন আসতো। একজন পেইন্টারের বাড়িতে আমি কয়েকটা কথা শুনেছিলাম যে ওকে কে শাড়ি কিনে দেবে সেটা নিয়ে নিজেদের মধ্যে ওই যে বলে না গোষ্ঠী কোন্দল, একজন আর্টিস্ট আর আরেকজন খবর কাগজের, সে খুব ভালো, আমার সাথে খুবই ভালো ইয়ে করছিল, আর এটা ইয়েতে হচ্ছে, হ্যারোয়ে হচ্ছে লন্ডনের কাছে। আর তখন ওরা আমায় জানে না, আমার কোনো স্ট্যান্ড ট্যান্ড কিছুই জানে না, সুতরাং পাশের টেবিলে বসে বড় বড় করে বলে দিই এই জিনিসটা হচ্ছে এখন। সেটা যদি মানে ওয়ার্ল্ড ওয়াইড 1955 সালে নাম্বুত্রিপাদ গভর্নমেন্ট, প্রথম যেটা লেফট গভর্নমেন্ট কেরালা, সেটাকে সরানো হয়েছিল, সে যখন সিআইএ থেকে ভদ্রলোক, তার বইটা রয়েছে পাবলিশ বই, তাতে লিখেছিলেন যে আমরা উইথ দি ইন্ডিয়ান গভর্নমেন্ট করে ওকে এই এই গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে। এবং সেই সময় কিন্তু আমাদের গভর্নমেন্টের স্টান্স হলো উই আর নন অ্যালাইন্ড ইন্ডিয়াতে রাশিয়ার কাছাকাছি, কিন্তু যখন এইটা হচ্ছে তখন আমরা সিআইএ এলিয়ে। আমি একটা সাধারণ মানুষ, অত মারপ্যাচ, মানে আমি যে বোকা হাবড়া তা না, কিন্তু আমি কেন হতে যাব? আমি ভোট দেব, ট্যাক্স দেব, আমাকে তুমি এগুলো সুবিধা দেবে, তোমাকে আমি ইলেক্ট করব, তুমি, এবং দরকার হলে যেই মানে আগে যেরকম ছিল যে কিছুই সেটা দেশ সেবা আনা তারা, তুমি একটা ডিসেন্ট ইয়ে করার জন্য সবাই যে কিছু সাধন করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এবং ভীষণ কষ্ট করবে, এখন এটা যদি পাল্টে যায়, তোমরা ঠিক মতো এটা চুরি চুরি চাওয়ারি করো না, কারণ এটা না করতে দিলে তো সেই এসকেলেটার আর জড়বাতি আর অনেক কিছু, মানে ইটস রিডিকুলাস, মানে ওই লোকটাকে দেখেই বোঝা যায় তার কোনো রকম ক্ষমতা নেই, ওইসব বিশাল গাড়ি, আর এটা সব সর্বত্র হচ্ছে খালি পলিটিক্স। এবং সো আমি যদি দেখি যে এরকম একটা, এবং সে জিতবে কি জিতবে না, আমাদের ওরা তো জিততে পারবে না, আমি মানে তুমি না বল, তুমি যদি বলো ও বললে জিততে পারবে না, ও বললে জিততে পারবে না, তো সত্যি জিততে পারবে না। কিন্তু ট্রাই, আমি বলছি যে যেই যাদের বলা হচ্ছে হয় এরা জিতবে বা হয় ওরা, তাদের একজনের 0 ছিল, আরেকজনের নাম মাত্র রয়েছে এই কিছুদিন আগে, 10 বছর কোনো নাম নিশান ছিল, আরেকজন সেটা বড় মালা করে নিয়ে এসছে, এবং এখন তারা নিজেদের মধ্যে কাড়াকাড়ি। যদি তারা কিছু ভালো করে, আমি করেওছি বলেছি, তো মুশকিলটা হচ্ছে যে 20,000 টাকা যখন দেখা হলো, আমি তখন, আমার এখনো রয়েছে ফেসবুকে, ওয়ান অফ দ্য ফার্স্ট যে বলেছিলাম যে এটা খুব ভালো হয়েছে, ডাইরেক্ট টু সেন্ট্রাল করছে না, দুম করে স্টেট গভর্নমেন্ট। আমার কোনো দ্বিধা ছিল না এটা বলার। সাথে সাথে এখানে কি হয়, আপনি যদি কিছু ভালো বলেন আমাদের স্টেট গভর্নমেন্টের তৃণমূল, সাথে সাথে প্রথমে ইয়ে বলবে যে তৃণমূল, হ্যাঁ, বা বিজেপির কোন একটা জিনিস হয়তো যে ঠিকঠাক করেছে, আমি বাবুল সুপ্রিয়র সাথে যেটা হচ্ছিল সেটা ইয়ে করেছি, কারণ বাবুলকে আমি চিনি অনেক দিন আগে এইসব পলিটিক্স টলিক্স জয়েন করার, সাথে সাথে তখন আমি চারটি বা বিয়ে তিনু এইগুলো হতে থাকবে, আর না হলে না হলে কি মাকু বোধ হয়, মাকু, তারপরে বলে মুখ নকশাল ইত্যাদি। কি করে নকশাল ভাই, আমি একটা ওয়ান শটে কোনোদিন হাত ধরে ধরিনি কন্টিনিউট পিস্টল। এই বেশিরভাগই যারা নকশাল বলে সে ঘুরে বেড়ায় তাদের কেউই ধর, একটা ছেলেকে আমি ধরেছি, ওই যে বলেছিল না বাবু নকশাল হাত বুদ্ধ আমি বললাম যে এতে কি একটা বলে, আমি তো জানো না ওরা একটা পোস্টার লাগাতে ভয় পায়, সে নাকি প্রতিভা আল্ট্রা লেফট হোয়াট এভার, করলে কর ভাই, যেইটা করতে হবে যারা ঠিকঠাক লোক, সে যেই পার্টিরই হোক, এবং যদি দেখা যায় একটা পার্টিতে সেগুলো বেশি রয়েছে তাদের, আমি কিন্তু সেটা না, আমি বলছি যে ধরুন এই পার্টিতে বেশি আছে এদের দেবো, কিন্তু জাস্ট ম্যানিফেস্টো অন্যরকম বলে আরেকজন যদি খুবই ভালো কেউ পাও, এরকমও ভাবা হয়েছে যে এমন একটা যদি দল করা যায়, হ্যাঁ, যেখানে সব পার্টি থেকে ঠিকঠাক ইয়ে নিয়ে, এবং একটা ওই কমন মিনিমাম প্রোগ্রাম, যেরকম ধরো কংগ্রেসের সাথে তো অমিল রয়েছে, করছে তো একসাথে, কারণ সেখানে কিছু কিছু এলো, সেইগুলো যদি প্রবলেম হলো দু একটা পার্টিতে খালি বেশিরভাগই এই চোরচা চোরা গ্রুপস হয়েছে, তো সেখান থেকে আর কাকে খুঁজে পেতে, একজন দুজন হয়তো আছে তারা সাফোকেটেড হয়ে আছে, তারা মাথা ঢুকে মরছে, হ্যাঁ, এবং সেরকম অখুশি যে কোনো ইয়েতে বাম পার্টিতেও নেই সেরকম সবকিছুতে এদের ইয়ে না, কিন্তু তার মধ্যে আমার বেছে নিতে হবে যে এরা দে আর মোর লাইকলি টু বি
আচ্ছা, তোমার বোধহয় এখন এটা কি একটা প্রোগ্রামে করবে না তিনটে ভাগ খন্ডে করবে তো? না, আর আপাতত আজকে আর আলোচনা আমরা দীর্ঘায়িত হ্যাঁ, করব না, আজকে এখানেই আমাদের আলোচনাটা শেষ করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই আপনার সাথে কথা শুরু হলে তো আর শেষ করতে ইচ্ছে করে না, সেই সূত্র ধরেই কথার পর কিন্তু কথা আড্ডা বাড়তে হয় থাকে। কিন্তু। নিশ্চয়ই। লক্ষ্য করো না, ওরা আত্মহত্যা করবে, হারাকিরি করবে এত সুন্দর যদি এটা প্রোগ্রাম দেখাও। আজকের মতো আমরা এখানেই। মনে হয় যে এটা এই অনেক দত্ত এক্সপ্লোসিভ বলে কিছুই ধরে, এক্সপ্লোসিভ এর কি আছে? এক্সপ্লোসিভ অন্য জিনিস, এটা করার এখানে কারণ চাই না আমারও। সেই আজকের মতো আমরা এখানেই শেষ করব আমাদের কড়া কথা সোজাসুজি উইথ অনিক দত্ত। অনিক বাবু আজকে আমাদের সাথে ছিলেন, বিশিষ্ট চিত্র পরিচালক। তাকে আমাদের সাথে পেয়ে ভীষণ আনন্দিত, এবং সত্যি অনেক কথা খোলাখুলি বলা গেল। এটাকে ঠিক খুব কঠিন একটা ইন্টারভিউ না বলে বরং খোলাখুলি কথা আমরা একে অপরের সাথে ভাবের আদান প্রদান হলো, এবং বেশ কিছু বিষয়। ঠিক ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে। বিদায়, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।